প্রমত্ত হৃদয়, লেখনীতে সারা মেহেক। পর্ব ৩। আফসার সাহেব পার্সেলটি নিয়ে রিডিং রুমের অভ্যন্তরে অবস্থিত ছোট রুমটিতে প্রবেশ করলেন। রুমটিতে প্রবেশাধিকার শুধু তারই আছে, তবে কাল বিশেষে সামাদও সেই রুমে প্রবেশ করে। তবে সালমা বেগম, সাবিহা ও সাবিতের ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। অবশ্য তারা কেউ কোনোদিন আফসার সাহেবের গোপনীয়তায় ব্যাঘাত ঘটায়নি। আফসার সাহেব রুমে এসে দরজা আটকিয়ে দিলেন। তার মুখশ্রী যেন প্রায় রক্তশূন্য হয়ে গিয়েছে। ফ্যাকাশে উদ্বিগ্ন চেহারায় ধরপাকড় হওয়ার ভয় স্পষ্ট। আফসার সাহেব পার্সেলটা টেবিলে ছুঁড়ে দিয়ে মুখ চেপে পাশের নরম সোফায় ধপ করে বসে পড়লেন। মস্তিষ্ক তীব্র উৎকণ্ঠায় ঝিমঝিম করতে লাগল। গলা ও ঠোঁট শুকিয়ে এলো। তিনি ছোট গোল টেবিল হতে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি পান করলেন। ভেজা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন তিনি, অতঃপর দীর্ঘক্ষণ পার্সেলের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি। উৎকণ্ঠিত কণ্ঠে স্বগতোক্তি করে বললেন, এ পার্সেল পাঠালো কে? যেই পাঠিয়েছে সে নিশ্চয়ই আমার ব্যাপারে জানে। কিন্তু সে মানুষটাকে? আফসার সাহেব ভাবনার কেতাবে ডুব দিলেন। কিন্তু হাতড়ে হাতড়েও পার্সেল পাঠানো অজ্ঞাত ব্যক্তিটি সম্পর্কে ধারণা করতে পারলেন না তিনি। এরই মাঝে তার ফোন বাজখাই সুরে বেজে উঠল। আকস্মাৎ ফোনের শব্দে হতচকিত আফসার সাহেব দ্রুত কল উঠালেন। ফোনের ওপাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট জরুরি মিটিং এর কথা স্মরণ করিয়ে দিলেন তাকে। আফসার সাহেব কোনো প্রকার জবাব না দিয়ে কল কেটে উঠে দাঁড়ালেন। ফোনটি পকেটে ঢুকিয়ে এগিয়ে গেলেন পার্সেলটির দিকে। পার্সেলটি নিয়ে টেবিলের ড্রয়ারে রেখে রুম হতে চলে গেলেন তিনি। মনে মনে ভাবলেন অফিস হতে ফিরে পার্সেলটির একটা ব্যবস্থা করা যাবে। সকালের নাস্তার টেবিল রমরমা। বিভিন্ন পদের খাবার দিয়ে ডাইনিং টেবিল ভরপুর। অসংখ্য খাবার দেখে রাগিবের চক্ষুছরাক গাছ। সে বৃহদাকার বিস্মিত নেত্রযুগল দ্বারা বিভিন্ন পদের খাবারের দিকে অপলক চেয়ে রইল। তার এই বিস্ময়ের মাত্রা উপলব্ধি করতে পেরে সালমা বেগম ক্ষীণ শব্দে হেসে উঠে বললেন, এত অবাক হওয়ার কি আছে রাগিব? রাগিবের বিস্ময় তখনও কাটেনি। সে বিস্মিত কণ্ঠে বলল, এত খাবার কেন আন্টি? কে খাবে এসব? কেন তুমি? রাগিব আরেক দফা বিস্মিত হল। বলল, অসম্ভব আন্টি। এত খাবার খেলে আমি বেলুনের মতো উড়ে যাব। এত খাবার রান্না করেছেন কেন? কেন আবার? তুমি এখন আমাদের জামাই। সে হিসেবে তো খাবার দাবার রান্না করতেই হয়, তাই না? এটা হলো সকালের জামাই ভোজ। দুপুর আর রাতেরটা আছে। আন্টি আপনি তো আমাকে খাইয়েই মেরে ফেলবেন দেখি। আমি এত পেটুক না। একটু কম করে রান্না করবেন প্লিজ। আর আজকে আমার ও সাবিহার জন্য লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা করার দরকার নেই। আমরা বাইরে খাওয়া দাওয়া করব। সালমা বেগম মৃদু হেসে বললেন, আচ্ছা, ঠিক আছে। সাবিহা সাবিত কোথায়? আসছে ওরা। তুমি খাওয়া শুরু করো। ওরা আসুক তারপর খাওয়া দাওয়ার শুরু করব। আপনিও বসুন আন্টি। সালমা বেগম চেয়ার টেনে বসে পড়লেন। 2 মিনিটের মাঝে সাবিহা ও সাবিত ডাইনিং এ চলে এলো। তাদের প্রতিক্রিয়াও ঠিক রাগিবের মতো হলো। এ নিয়ে কিছুক্ষণ হাসাহাসি শেষে নাস্তা খাওয়া শুরু করলো। মন থেকে ডেটে যেতে চাইছো তো? টার্টেল নেক সোয়েটারের উপর কালো ব্লেজার পরতে পরতে সাবিহাকে জিজ্ঞেস করল রাগিব। সাবিহা তখন ড্রেসিং টেবিলের সামনে অবিন্যস্ত চুলের গোছাকে রাবার ব্যান্ড দিয়ে বিন্যস্ত করতে ব্যস্ত। আয়নার মাধ্যমে রাগিবের পানে চাইল সে। অপলক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইল। তার এ দেখার তৃষ্ণা যেন মিটল না। ভাবতেও অবাক লাগে আয়নায় ভেসে ওঠা প্রতিবিম্বের মানুষটি আজ তার, অথচ গতকাল সকাল অবধিও সবকিছু অনিশ্চিত ছিল। প্রথম ভালোবাসাকে দীর্ঘস্থায়ী ও শেষ ভালোবাসা হিসেবে পাওয়ার সৌভাগ্যটা তার হবে কি না সেটাও জানা ছিল না সাবিহার। তবে ভাগ্যের পরিক্রমায় রাগিব আজ থেকে বৈধভাবে তার। সাবিহার নিশ্চুপতা উপলব্ধি করে রাগিব পুনরায় একই প্রশ্ন করল। ঘোর কাটল সাবিহার। ক্ষীণ লাজুক প্রচ্ছন্ন হাসি দিয়ে বিনা দ্বিধায় সে বলল, অবশ্যই। ডাউট আছে? রাগিব স্মিত হাসল। ব্লেজারের স্লিভ ঠিক করতে করতে বলল, ছিল। কিন্তু তোমার কনফিডেন্টলি অ্যান্সার দেওয়া দেখে সে ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। সাবিহা প্রত্যুত্তরে মুচকি হাসল। অতঃপর চেয়ারের উপর থেকে উঠে গিয়ে রঙয়ের লং জ্যাকেট গায়ে জড়িয়ে রাগিবের সামনে এসে দাঁড়ালো। বলল, রেডি? হুম। তাহলে যাওয়া যাক? অবশ্যই। এই বলে রাগিব সাবিহার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। হিম শীতল পরিবেশেও এক উষ্ণ ছোঁয়া অনুভব করল সাবিহা। তার সর্বাঙ্গ অল্প বিস্তর কেঁপে উঠল। প্রথমবারের মতো রাগিবের স্পর্শে তার অন্তঃস্থলে তীব্র সুখানুভব হল। ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। রাগিব আর চোখে তাকালো সাবিহার পানে। তার স্নিগ্ধময়ীর স্নিগ্ধ আবেশী হাসিতে বিগলিত হল রাগিব। তার হাতের মুঠো দৃঢ় হল। সাবিহা তা উপলব্ধি করতে পেরে ঠোঁট চেপে হেসে বলল, কি হলো? যাবেন না? রাগিবের আশাভঙ্গ হল। সে আশা করেছিল সাবিহা হয়তো ভীষণ লজ্জায় নুয়ে পড়বে। তার গোলগাল গাল দুটো ঈষৎ রক্তিমাভাব ধারণ করবে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সাবিহা ঠিক উল্টো কাজটা করল।
বিয়ের পর রোমান্টিক ডেটে যাওয়ার প্রস্তাবে তৎক্ষণাৎই রাজি হল সে। ছোটবেলা হতে বিদেশি সংস্কৃতিতে গড়ে ওঠা সাবিহার মননে সকল বিষয়ে লজ্জা ভাবটা তুলনামূলক কম। বাঙালি মেয়েরা যেখানে বিয়ের পর স্বামীর সাথে লাজুক কণ্ঠ ব্যতীত কথাই বলতে পারে না, সেখানে সাবিহা ব্যতিক্রম। সে এসব লাজুক মুহূর্তে সময় না দিয়ে রাগিবকে পুরোপুরি জেনে নিতে সময় দিতে চাইছে। রাগিবকে গভীরভাবে ভালোবাসতে চাইছে, যে ভালোবাসায় থাকবে না কোনো খাদ। ঈষৎ নীলাভ সবুজ টলমল পানির উপর দিয়ে ধীর গতিতে বয়ে চলছে তাদের গন্ডোলাটি। মাঝারি আকারের গন্ডোলাটি বেশ কারুকার্যপূর্ণ। সম্মুখ প্রান্তে রয়েছে সোনালী রঙের ঘোড়ার একটি মূর্তি। গন্ডোলার দুপাশে লাল ও সাদা রঙের গোলাপ দিয়ে সাজসজ্জায় পরিপূর্ণ। বসার জন্য রয়েছে দুটো চেয়ার। গন্ডোলাটি মূলত দম্পতিদের জন্য, ফলে রাগিব ও সাবিহা বেশ আরাম আয়েশের সহিত বসতে পেরেছে। দুপাশে বিভিন্ন উচ্চতার দালানের মাঝ দিয়ে বয়ে চলা সরু খালের টলমলকৃত পানির উপর দিয়ে বয়ে চলছে গন্ডোলাটি। তাদের গন্ডোলার আশেপাশে চলাচল করছে আরও গন্ডোলা। কিছুদূর পর পর গন্ডোলাটি ছোট আকৃতির কিছু ব্রিজ অতিক্রম করে চলছে। ব্রিজের এপাশের রাস্তা ও ওপাশের রাস্তার দূরত্ব নিতান্তই কম। দুপাশের রাস্তায় খালের ধার ঘেঁষে গড়ে উঠেছে ছোটখাটো কিছু স্থায়ী ও অস্থায়ী রেস্তোরাঁ। কিছু কিছু কপতিরা সেখানে বসে গল্প করছে এবং কফি খাচ্ছে। তো কিছু কপতি লোকলজ্জার পরোয়া না করে খানিক অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছে। রাগিব ও সাবিহা একে অপরের হাত ধরে চলমান পরিবেশটি দারুণ উপভোগ করছে। আধ ঘন্টার দীর্ঘ রোমান্টিক গন্ডোলা রাইড শেষে তারা হেঁটে হেঁটে সরু গলি পেরিয়ে একটি রেস্তোরাঁয় এসে বসল। লাঞ্চের জন্য অর্ডার করল প্যাস্টোরাল টন ও রেড শ্রিম্প। লাঞ্চ শেষে ভেনিসের সরু গলি ধরে হাঁটল তারা। শেষ বিকেলে একটি জুয়েলারি দোকানে ঢুকে সাবিহার জন্য সূক্ষ্ম কারুকার্যে খচিত হার্ট শেইপের একটি লকেট কিনে দিল রাগিব। অনুরাগের সহিত সাবিহার গলায় পরিয়ে দিল সেটি। অতঃপর তার স্নিগ্ধময়ীর ললাটে এঁকে দিল ভালোবাসায় মোড়ানো আলতো একটি চুম্বন। রাগিবের নিভৃত ছোঁয়ায় আবেগী হয়ে উঠল সাবিহা। তার আখিজোড়া ঈষৎ সিক্ত হয়ে এলো। সে মৃদু হাসি দিয়ে নিচু কণ্ঠে বলল, থ্যাঙ্কস সো মাচ রাগিব। রাগিব প্রত্যুত্তর করল না। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি ঝুলিয়ে সাবিহাকে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে মধ্যরাত ছুঁই। রাগিব ও সাবিহা এখনও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়নি। দুজনের কারোরই মন চাইছে না এ দারুণ উপভোগ্য সময়গুলো ফেলে চার দেয়ালের মাঝে বন্দী হতে। তারা চাইছে আজ রাতটা এই শহরের মাঝে বিচরণ কাটিয়ে দিতে, হিনহিনে শীতল হাওয়ার মাঝে বসে জ্যোৎস্না বিলাস করতে, একে অপরের হাতে হাত রেখে নিশ্চুপ সময়গুলো উপভোগ করতে। রাতের খাবার খেয়ে রেস্তোরাঁয় সময় কাটিয়ে সরু গলিগুলো দিয়ে হাঁটছে তারা। প্রায় জন্মানবশূন্য গলি ও রাস্তাগুলো গভীর নীরবতায় ছেয়ে আছে। এই নীরবতার সাক্ষী হয়ে পথ পাড়ি দিচ্ছে নতুন ভালোবাসায় মোড়ানো এক দম্পতি। রাগিব ও সাবিহা বিনা বাক্য হেঁটে চলছে। কিছুদূর যেতেই রাগিবের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল তাদের ব্যতীত এই রাস্তায় এক লোক হাঁটছে বললে ভুল হবে। লোকটি তাদের পিছু নিয়েছে। রাগিব নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তিকে ভুল প্রমাণিত করতে পরপর দুটো গলি অতিক্রম করল। তাদের পিছু পিছু লোকটিও দুটো গলি অতিক্রম করল। না, রাগিবের এ ধারণা ভুল প্রমাণিত হল না। সত্যিই লোকটি তাদের পিছু নিয়েছে। রাগিব সতর্ক হল। সাবিহার হাতখানা শক্ত করে ধরল। আকস্মাৎ হাতের বাঁধন দৃঢ় হওয়ায় কিঞ্চিত অবাক হল সে। এই নিয়ে রাগিবকে প্রশ্ন করতে সে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে রাগিবের দিকে চাইল। কিন্তু রাগিব তাদের পিছু নেওয়া ব্যক্তিটিকে দেখতে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল। অমনিই লোকটি আকস্মাৎ রাগিবের উপর ঝাঁপিয়ে পড়ল। আপাদমস্তক কালো পোশাকে আচ্ছাদিত, মুখে মাস্ক পরিহিত আগন্তুকের অতকিত হামলায় ভারসাম্য হারিয়ে রাগিব মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মাৎ ভয়ঙ্কর এই ঘটনার সম্মুখীন হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল সাবিহা। সে স্তব্ধ দৃষ্টিতে রাগিব ও অজ্ঞাত লোকটির দিকে চেয়ে রইল। এদিকে রাগিব ঘটনার আকস্মিকতায় শূন্য মস্তিষ্কের হয়ে পড়ল। ফলে আত্মরক্ষার্থে লোকটির উপর ফিরতি আক্রমণ করে উঠতে পারল না সে। তার এই নিরাধার অবস্থার সুযোগ নিয়ে অজ্ঞাত লোকটি পুনরায় তার উপর হামলা চালাল। এ পর্যায়ে সে রাগিবের মুখে একটি ঘুষি দিয়ে তাকে ফুটবল করার প্রচেষ্টা চালাল। ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে রাগিব লোকটিকে নিজের উপর হতে সরিয়ে এক ধাক্কায় পাশে ফেলে দিল এবং নিজে কিছুটা পিছিয়ে গিয়ে উঠে দাঁড়াল। আগন্তুকও পূর্বের ন্যায় সর্বশক্তিতে উঠে গিয়ে পুনরায় রাগিবের উপর আক্রমণ চালাল। কিন্তু এ পর্যায়ে রাগিব সে আক্রমণ প্রতিহত করতে সক্ষম হল। সে আগন্তুকের হাত আটকে মুখ বরাবর একটি ঘুষি মারল। ফলে আগন্তুক কয়েক কদম পিছিয়ে ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ রাগিব তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, হু আর ইউ ম্যান? আগন্তুক জবাব দিল না, বরং ক্ষণেই কোমরের পাশ হতে পিস্তল বের করে রাগিবের উপর তাক করল। আকস্মিক এ ঘটনায় থতমত খেয়ে গেল রাগিব ও সাবিহা। তাদের কিছু বুঝে উঠার পূর্বেই আগন্তুক ট্রিগার চেপে একটি গুলি চালাল। কিন্তু ভাগ্যের পরিক্রমায় গুলিটি রাগিবকে স্পর্শ করতে পারল না। আগন্তুকের নীরব আক্রমণে সাবিহা ও রাগিব ঠিক বুঝে উঠতে পারল সে কি চাইছে।
চোর ডাকাত হলে নিশ্চয়ই এতক্ষণে টাকা চাইতো কিংবা টাকা ছিনিয়ে নিয়ে চলে যেত। কিন্তু এ পর্যন্ত আগন্তুক ছিনতাইপূর্ণ কোনো কাজ করল না। অবাক হওয়ার বিষয় বটে। মুহূর্তেই আগন্তুক পুনরায় ট্রিগার চাপতে উদ্যত হল। তার এ চেষ্টা বিফল করতে রাগিব দৌড়ে আগন্তুকের দিকে এগিয়ে গেল। কিন্তু তার পৌঁছানোর পূর্বেই সাবিহা এগিয়ে এসে সর্বশক্তি দিয়ে আগন্তুকের কবজিতে পা দিয়ে আঘাত দিল। ফলে আগন্তুকের হাত হতে পিস্তল দূরে গিয়ে পড়ল। এরই সুযোগে রাগিব তার উপর ঝাঁপিয়ে পড়ল। আগন্তুককে দুটো ঘুষি দিতেই আগন্তুক ফিরতি মারল রাগিবকে। এভাবে দুজনের মাঝে ধস্তাধস্তি চলল। ধস্তাধস্তির এক পর্যায়ে রাগিব আগন্তুকের মাস্ক খুলতে নিল এটি দেখার জন্য যে লোকটি প্রকৃতপক্ষে কে। কিন্তু আগন্তুক রাগিবের সে প্রচেষ্টা বিফল করে দিল। তবে রাগিবও পুনরায় চেষ্টা চালালো এবং এই চেষ্টায় সে সফল হল। আগন্তুকের মাস্ক খুলে তার চেহারা দর্শন করতেই রাগিব আশ্চর্যান্বিত হল। কারণ আগন্তুক আর কেউ নয় বরং তার বহু পুরনো শত্রু আর্নল্ড। সে আর্নল্ডকে দেখে ভীষণ আশ্চর্য হল। কারণ তার কাছে থাকা তথ্যমতে আর্নল্ডের বেঁচে থাকা অসম্ভব। তাহলে আর্নল্ড বেঁচে আছে কি করে এই চিন্তা করে রাগিবের বিস্ময়াভাব যেন কাটছেই না। এদিকে আর্নল্ডের চেহারা রাগিবের সম্মুখে বহিঃপ্রকাশ হতেই সে মাস্ক দিয়ে নিজের চেহারা আবৃত করে ফেলল। অতঃপর রাগিবের নিকট হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সে স্থান ত্যাগ করল। রাগিব তখনও মাটিতে বসে আছে। সে আর্নল্ডের বেঁচে ফেরার অঙ্ক কষতে ব্যস্ত। শেষ মুহূর্তে রাগিবকে এরূপ নিস্তেজ হতে দেখে খানিক অবাকই হল সাবিহা। সে কোণা থেকে এগিয়ে রাগিবের সম্মুখে গিয়ে দাঁড়াল। কণ্ঠে বিস্ময় ভাব প্রকাশ করে জিজ্ঞেস করল, শেষ সময়ে এসে ওভাবে ছেড়ে দিলেন কেন লোকটাকে? রাগিব ফ্যালফ্যাল করে সাবিহার পানে চাইল। এখন সে সাবিহাকে কি জবাব দিবে তা ভাবতে লাগল। সাবিহা তার কাছে কোনো জবাব না পেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। জিজ্ঞেস করল, কি ভাবছেন এত? খানিক বাদে রাগিব জবাব দিল, কিছুই না, চলো বাড়িতে ফিরে যাই, এখন জায়গাটা খুব রিস্কি লাগছে। এই বলে সে উঠে দাঁড়ালো সাবিহাও। অতঃপর রাগিব সাবিহার হাত ধরে নীরবে হাঁটতে লাগল। রাগিবের মস্তিষ্কে চলছে নানা প্রশ্নের জোয়ার, যার সবটাই আর্নল্ডকে ঘিরে। যেহেতু আর্নল্ড জানে রাগিব সিসিলি ছেড়ে ভেনিসে অবস্থান করছে সেহেতু সে এটাও জানে রাগিব সাবিহাকে বিয়ে করেছে। আর তার সাথে রাগিবের যে পর্যায়ের শত্রুতা আছে তাতে সে নিশ্চয়ই এবার বড় কোনো পরিকল্পনা নিয়ে ফিরে এসেছে। এতে কোনো সন্দেহ নেই আর্নল্ড রাগিবের পাশাপাশি সাবিহার ক্ষতি করারও চেষ্টা করবে। রাগিব ভিতরে ভিতরে ভীষণ অস্থির হয়ে পড়ল। সাবিহাকে নিয়ে আকাশ পাতাল চিন্তাভাবনা তাকে আবিষ্ট করে ফেলল। ভেবে রাখল আজ বাড়িতে পৌঁছে সর্বপ্রথম এন্ড্রুকে ফোন করে আর্নল্ডের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানবে এবং বাড়ির আশেপাশে গুপ্ত লোকেদের দ্বারা নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। কিন্তু এতে আফসার সাহেবের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সাবিহার বিপদপূর্ণ এক ভবিষ্যতের ভাবনা রাগিবের মস্তিষ্কে আসতেই সে শিউরে উঠল। নিজের হাতের মুঠোয় সাবিহার হাত নিয়ে দৃঢ়ভাবে চেপে ধরল। তার দৃঢ় স্পর্শে কিঞ্চিত ব্যথা পেল সাবিহা। ক্ষণেই মুখ দিয়ে আ শব্দ নির্গত করতেই রাগিব তটস্থ হল। তৎক্ষণাৎ তার হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ল রাগিব। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে সাবিহা? সাবিহা মৃদু হাসার চেষ্টা করে বলল, কিছু না, আপনি হাতটা একটু জোরে ধরায় ব্যথা পেয়েছিলাম, দ্যাটস ইট। রাগিব নিজের ভুল বুঝতে পারল। খানিক লজ্জিত হল। নিচু স্বরে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। রাগিবকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবিহা আশ্বস্ত করে বলল, বুঝতে পেরেছি, কিছুক্ষণ আগের ইনসিডেন্টটা নিয়ে চিন্তা করছেন তাই তো? এত চিন্তা করার কি আছে, আর আমার কিছু হবে না, কারণ আপনি সবসময় আমার সাথে আছেন। রাগিব ফুটবল চিত্তে হাসল। পুনরায় প্রিয় মানুষকে হারানোর ভয়ে তাকে গ্রাস করে ফেলেছে তা ঢের বুঝতে পারছে রাগিব। সে কিক্ষণ সাবিহার পানে চেয়ে রইল। হঠাৎ কি মনে করে বলল, এ ঘটনা সম্পর্কে তোমার বাবাকে কিছু বলো না সাবিহা। আঙ্কেল ভাবতে পারে হয়তো আমাকে বিয়ে করে তোমার বিপদ বেড়েছে। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকুন, আব্বু এ নিয়ে কিছুই জানতে পারবে না। থ্যাঙ্কস সাবিহা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। আপনি কি লোকটাকে চিনতেন? সাবিহার এমন সন্দেহজনক প্রশ্নে রাগিবের বুক ধক করে উঠল। ঠোঁটজোড়া শুকিয়ে এলো। নিজের এ অস্থির চিত্ত সাবিহার দৃষ্টির অগোচরে রাখতে নিজেকে নিয়ন্ত্রণ করল সে। প্রশ্নটিকে হেসে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আরে কি যে বলো না, আমি লোকটাকে চিনব কি করে? সাবিহার সন্দেহ পুরোপুরি দূর হল না। সে পুনরায় জিজ্ঞেস করল, তাহলে আপনি লোকটিকে যেতে দিলেন কেন? রাগিব হাস্যোজ্জ্বল মুখে জবাব দিল, ইচ্ছা করে যেতে দিয়েছি নাকি? আমার পক্ষে আর হাত চালানো সম্ভব ছিল না, শরীর ছেড়ে দিয়েছিল, এজন্যই লোকটা ছাড়া পেয়ে গেল। আমার মধ্যে ফুল এনার্জি লোডেড থাকলে আমি ওই বদমাশকে ছাড়তাম নাকি? সাবিহা প্রত্যুত্তর করল না, মুচকি হাসল। তার চেহারার প্রতিক্রিয়া বলে দিল সে রাগিবকে আর সন্দেহ করছে না। তার হাসি দেখে স্বস্তি মিলল রাগিবের।
চিন্তা মুক্ত হল সে। সারাদিনের ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে দ্রুতই ঘুমিয়ে পড়ল সাবিহা। কিন্তু শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও রাগিবের আখিজোড়ায় ঘুম হানা দিল না। সে শুয়ে শুয়ে সাবিহার গভীর ঘুমের অপেক্ষা করল। আধ ঘন্টা পেরোতেই সাবিহা দুনিয়া ভুলে গভীর ঘুমে মগ্ন হল। সে সুযোগে রাগিব চুপিসারে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। 5 দিনের বিজনেস ট্যুরে আফসার সাহেব ও সামাদ শহরের বাইরে অবস্থান করাই রাগিব নিশ্চিন্ত হয়ে এন্ড্রুকে কল করল। এন্ড্রু কল রিসিভ করতেই রাগিব গম্ভীর কণ্ঠে বলে উঠল, এন্ড্রু, তুমি কি আর্নল্ডের ডেথের নিউজ সম্পর্কে শিওর? আকস্মাৎ রাগিবের ফোন উপরন্তু তার এই প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেল এন্ড্রু। আকাশ হতে পড়েছে এমন ভাব ধরে বলল, জি স্যার। আপনি হঠাৎ আর্নল্ডের সম্পর্কে জানতে চাইছেন কেন? যা প্রশ্ন করেছি তার জবাবটা আগে দাও এন্ড্রু। তুমি কি ওর ডেথের ব্যাপারে শিওর? এন্ড্রু নিজেকে সামলে নিল। বলল, জি স্যার, একদম শিওর। কার এসি ডেথন্টেই আর্নল্ড মারা গিয়েছে। ওর সাথে বাকি যে দুজন ছিল তারাও মারা গিয়েছে। অত উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার পর বেঁচে থাকার ন্যূনতম চান্সটুকুও থাকে না স্যার। তাহলে আর্নল্ড বেঁচে গেল কি করে? আমার সামনেই বা এলো কি করে? রাগিবের এহেন কথায় থতমত খেল এন্ড্রু। বিস্মিত কণ্ঠে বলল, তা কি করে সম্ভব স্যার? আমরা গাড়িতে 3 জনেরই ডেড বডি দেখেছিলাম। আচ্ছা এসব বাদ দাও। আর্নল্ড যেহেতু বেঁচে আছে সেহেতু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাড়িতে সিকিউরিটি আরও কড়া করো। আর ভেনিসেও পর্যাপ্ত সিকিউরিটি অ্যারেঞ্জ করো। তবে অ্যাট ফার্স্ট আর্নল্ডের পজিশন জানতে কয়েকজনকে কাজে পাঠাও। বাকিটা তুমি দেখে নাও। পারবে তো? জি স্যার, অবশ্যই পারব। আপনি নিশ্চিত থাকুন। আচ্ছা স্যার, অনিক স্যারকে কি এ ব্যাপারে জানাবো? হ্যাঁ জানাও। ওকেও এলার্ট থাকতে বলো। ওকে স্যার। কল কেটে দিল রাগিব। তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। সাবিহাকে নিয়ে তার অন্তঃস্থলে নানারূপ খারাপ চিন্তা উকি দিল। তার স্নিগ্ধময়ীকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলল। দৃঢ়চিত্তের রাগিব পরিণত হল ফুটবল চিত্তে। সব পরিস্থিতিতে যে নিজেকে সর্বোচ্চ সামলে রাখতে সক্ষম সেও প্রিয়জনকে হারানোর ভয় নিস্তব্ধ হয়ে পড়ল। সাবিহাকে ভার্সিটিতে নামিয়ে দিতে গিয়েছে রাগিব। 2 দিন বাদে আজ গেস্ট হাউস থেকে সাবিহার রুমে সবকিছু স্থানান্তর করতে ব্যস্ত ছিল রাগিব ও সাবিহা। এরই মাঝে ভার্সিটি যাওয়ার সময় হয়ে যাওয়ায় দুজনে বেরিয়ে পড়ে। এদিকে তাদের এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হাত বাড়ায় সালমা বেগম। রাগিবে অনুপস্থিতিতে তিনি রাগিবের অগোছালো জিনিসগুলো গুছিয়ে সাবিহার রুমে নিয়ে যেতে লাগলেন। তার সাথে কাজে নেমে পড়ল একজন সার্ভেন্টও। গোছগাছের এক পর্যায়ে ছোট্ট বুকশেলফ থেকে বইগুলো নামিয়ে কার্টনে ভরতে লাগলেন সালমা বেগম। বই নামানোর একদম শেষ পর্যায়ে 2টো বইয়ের মাঝে অপর একটি কাগজ জাতীয় কিছু আবিষ্কার করলেন তিনি। উপরের বইটি সরাতেই তার হাতে একটি প্রিন্টেড ছবি এলো। ছবিটিতে রাগিব ও প্রায় তারই বয়সের হাস্যোজ্জ্বল চেহারার একটি মেয়ে একে অপরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। রাগিবের পাশে অচেনা মেয়েটিকে দেখে তৎক্ষণাৎ সালমা বেগমের মাঝে সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠল। তার জানামতে রাগিবের কোনো ভাই বোন নেই। দেশে শুধু সে আর তার বাবা থাকত। তাহলে এই মেয়েটিকে? মেয়েটি কি রাগিবের? সালমা বেগম ছবিটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুঝার চেষ্টা করলেন ছবির মেয়েটি ও রাগিবের মধ্যস্থ সম্পর্ক। কিন্তু ঠিক যেন বুঝে উঠতে পারলেন না তিনি, চিন্তার অতল সাগরে ডুবে রইলেন তিনি। আকস্মাৎ সার্ভেন্টের ডাকে খানিক চমকে উঠলেন তিনি। তৎক্ষণাৎ ছবিটি নিজের কাছে রেখে বইটি কার্টনে রাখলেন সালমা বেগম। সার্ভেন্টকে বললেন কার্টনটি নিয়ে যেতে। সার্ভেন্ট কার্টন নিয়ে চলে যেতেই সালমা বেগমের মুখশ্রীর রূপরেখা যেন বদলে গেল। 2 চোখে সন্দেহের আভাস পাওয়া গেল। চিন্তাশক্তি তীক্ষ্ণ হয়ে এলো। মস্তিষ্ক সতর্ক হল। এ ছবির রহস্য খুঁজে বের করতে তিনি রাগিবের রুমে তল্লাশি অভিযান শুরু করলেন। হয়তো আরও কিছু পাবার আশায়। কিন্তু 20 মিনিটের চিরুনি তল্লাশি শেষেও তিনি কিছুই পেলেন না। খানিক অবাক হলেন এতে। তবে এই নিয়ে মাথা না ঘামিয়ে তিনি মনে মনে পরিকল্পনা করলেন রাগিব ফিরে এলেই ছবির মেয়েটির সম্পর্কে সরাসরি জিজ্ঞেস করবে। কারণ এসব বিষয়ে কাল বিলম্ব করার অর্থ মেয়ের ভবিষ্যৎ সংকটপূর্ণ মুহূর্তে ঠেলে দেওয়া। সালমা বেগম দৃঢ়চিত্তে সিদ্ধান্ত নিলেন। অতঃপর রুমের অন্য কাজে মনোযোগী হলেন। হেই সাবিহা, কেমন আছো? প্রায় 1 মাস পর সেই পরিচিত এবং বিরক্তিপূর্ণ কণ্ঠ শুনে শরীর জ্বলে উঠল সাবিহার। তার এ অপ্রসন্নতার কারণ যে কণ্ঠ, সে কণ্ঠের মালিকের নাম অ্যাঞ্জো। সাবিহার সাথে একই ভার্সিটিতে পড়ে সে। পহেলা হতেই সাবিহার রূপে পাগলপ্রায় অ্যাঞ্জো সবসময় সাবিহাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে উন্মুখ হয়ে থাকে। কিন্তু সাবিহা বরাবরের মতোই অ্যাঞ্জোকে উপেক্ষা করে চলে। কারণ অ্যাঞ্জো কখনোই এক নারীতে স্থির থাকা ব্যক্তি নয়। প্রায় প্রতি রাতেই মেয়েদের সাথে রাত কাটিয়ে তাদেরকে গার্লফ্রেন্ড বানায়। এক একজনের সাথে কয়েক মাস কাটিয়ে নতুন করে অন্য মেয়ের পিছনে পড়ে সে। এসব কারণেই মূলত অ্যাঞ্জোকে 2 চোখে দেখতে পারে না সাবিহা। আজ ক্লাস শেষ করে সে ও সোফিয়া ক্যান্টিনের দিকে যাচ্ছিল। তখনই পিছন থেকে গলা উঁচিয়ে সাবিহাকে ডাকল অ্যাঞ্জো।
অ্যাঞ্জোর এই সাধারণ প্রশ্নের করা জবাব দিতে সাবিহা পিছনে ফিরে অ্যাঞ্জো নামক ছেলেটিকে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই অ্যাঞ্জো তার সম্মুখে এসে দাঁড়ালো। সাবিহার দিকে ডান হাত এগিয়ে দিয়ে ভদ্রতাসূচক সুরে বলল, দীর্ঘ 1 মাস পর তোমার দেখা পেলাম সাবিহা। কি যে শান্তি লাগছে বলে বুঝাতে পারবো না তোমাকে। সাবিহা চোখমুখ কুঞ্চিত করে ভীষণ বিরক্তির সহিত বলল, তোমার শান্তি আমার কাছে অশান্তি লাগে অ্যাঞ্জো। এতদিনেও এটা বুঝতে পারোনি তুমি? অ্যাঞ্জো সাবিহার প্রথমোক্ত কথাটি পুরোপুরি উপেক্ষা করে বলল, তুমি আমাকে এই 1 মাসে মিস করনি সাবিহা? সাবিহা জবাব দিল না, বরং গরম চোখে অ্যাঞ্জোর দিকে চেয়ে রইল। তার এ চাহনিতেই অ্যাঞ্জো যেন ঘায়েল হল। সোফিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলল, সাবিহা যে তোমাকে অপছন্দ করে সেটা কি বুঝো না? না কি বুঝতে চাও না অ্যাঞ্জো? অ্যাঞ্জো বাঁকা হাসল। তার এ হাসি সাক্ষাৎ শয়তানের হাসির ন্যায় লাগল। সে সাবিহার দিকে গভীর দৃষ্টিপাত করে বলল, বুঝতে চাই না আমি, শুধু ওকে পেতে চাই। অ্যাঞ্জোর শেষোক্ত কথায় সাবিহার মেজাজ তিরিক্ষি হয়ে এলো। তবুও সে নিজেকে যথেষ্ট শান্ত রাখল। অ্যাঞ্জোর মুখের উপর কঠোরভাবে জবাব দিল, ইন ইউর ড্রিমস অ্যাঞ্জো। এই বলে সে সোফিয়ার হাত ধরে ক্যান্টিনের দিকে পা বাড়ালো। ওদিকে অ্যাঞ্জো সাবিহার সুডৌল কোমর নজরকাড়া উরুর দিকে বাজে দৃষ্টিপাত করল। যেন দু চোখ দিয়েই গিলে ফেলল সাবিহার মেধহীন মেয়েলি শরীরটা। সাবিহার রুমটা সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। রাগিবের বাড়ি ফেরার পূর্বেই গোছগাছের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছানো মাত্রই রাগিব বিছানায় শুয়ে পড়ল। কল লিস্ট হতে এন্ড্রুর নাম্বার বের করে কল করতে যাওয়ার পূর্ব মুহূর্তে রুমে সালমা বেগমের আগমন ঘটল। সালমা বেগম নক করে রুমে ঢুকতেই রাগিব বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এক গাল হেসে ভদ্রতাসূচক কণ্ঠে বলল, এত কষ্ট করে রুম গুছিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টি। সালমা বেগম প্রত্যুত্তর করলেন না, বরং স্মিতহাস্যে রাগিবকে জিজ্ঞেস করলেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করব, একদম সত্য জবাব দিবে তো? সালমা বেগমের এহেন প্রশ্নে রাগিব কিছুটা নড়েচড়ে দাঁড়ালো। ঠোঁট হতে সে হাসি উবে গেল। চেহারায় খানিকটা গম্ভীর ভাব এনে বলল, জি আন্টি, সত্য জবাব দেওয়ার মতো হলে অবশ্যই দিব। রাগিবের কথা মাটিতে পড়তে না পড়তেই সালমা বেগম সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলেন, না হলে মিথ্যে জবাব দিবে? তেমন কিছু না আন্টি, আপনি কি প্রশ্ন করতে চান করুন। সালমা বেগম তৎক্ষণাৎ হাতের ছবিটি রাগিবের দিকে ধরে বললেন, ছবিতে তোমার সাথে এই মেয়েটিকে রাগিব? সালমা বেগমের হাতে ছবিটি দেখে রাগিব যেন আকাশ থেকে পড়ল। ক্ষণেই সালমা বেগমের হাত হতে ছবিটি এক প্রকার ছিনিয়ে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কাছে ছবিটি এলো কি করে? সালমা বেগম রাগিবের সে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। উল্টো তাকে প্রশ্ন করে বসলেন, এটা তোমার কে হয় রাগিব? তুমি আমার মেয়েকে ধোঁকা দিচ্ছ না তো? রাগিব চট করে চোখ তুলে চাইল। দৃঢ় চিত্তে বলল, এসব কি বলছেন আন্টি, আমি সাবিহাকে ভালোবাসি। ওকে ধোঁকা দেওয়ার কথা কখনো চিন্তাই করিনি। তাহলে এই মেয়েটাকে? রাগিব কিক্ষণ নিশ্চুপ রইল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ছবির মেয়েটা আমার বোন, রামিসা। সালমা বেগমের সন্দেহ দূর হল না। তিনি বললেন, আমার জানামতে তোমার কোনো বোন নেই। দেশে শুধু তুমি আর তোমার বাবা থাকতে। তাহলে ও তোমার বোন হলো কি করে? মিথ্যে বলছো না তো? রাগিব নিশ্চুপ রইল। কিছুটা পিছিয়ে বিছানায় বসে পড়ল। তার ভেতরটা আবেগী হয়ে উঠল। আখিজোড়া অশ্রুতে সিক্ত হয়ে এলো। তবে সালমা বেগমের সম্মুখে নিজের অশ্রুকে নিয়ন্ত্রণ করে বলল, মিথ্যে বলে আমার লাভ নেই আন্টি। যে মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে নেই সে মানুষটির সম্পর্কে সবাইকে না জানানোই বেটার বলে মনে হয় আমার। সালমা বেগম রাগিবের কথায় খানিক ধাক্কা খেলেন। বললেন, এর মানে রামিসা বেঁচে নেই? রাগিব পরিপূর্ণ চাহনিতে সালমা বেগমের পানে চাইল। বলল, না। আর ওর মৃত্যুর কারণ না জিজ্ঞেস করলে খুশি হব আন্টি। আর এ পর্যন্ত যা যা বললাম তার সবটাই সত্য। এ সত্য মানার মতো বিশ্বাস তো করতে পারেন আমাকে, তাই না? সালমা বেগম জবাব দিলেন না। রাগিবের নিকটে দাঁড়িয়ে সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। শোনালেন সান্ত্বনামূলক কিছু বাণী। রজনীর গভীরতা বেড়েছে। কমেছে পরিবেশের তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ চলছে ভেনিসে। যদিও শীতের প্রকোপ জানুয়ারির তুলনায় কম, তবে এই প্রকোপ বেড়ে যায় রাতে। রাতে যেন শীতল হাওয়ারা পুরো ভেনিস শহরকে ঝাপটে ধরে। এমনই এক হিম শীতল মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে তার মোটা উলের সোয়েটার। হাতে এক মগ ধোয়া উঠা কফি। তবে কফির উষ্ণতা পূর্বের তুলনায় কমেছে। কারণ মগে আর আছে অর্ধেক কফি। সাবিহা কফিতে চুমুক দিতে দিতেই ব্যালকনিতে রাগিব এসে উপস্থিত হয়। রাগিব তার পাশে দাঁড়িয়ে বলল, একা একাই কফি খেলে? সাবিহা মুচকি হেসে বলল, আপনি ফোনে কথা বলছিলেন বলে ডিস্টার্ব করেনি। তবে আপনি বললে আপনার জন্য আরেক মগ কফি বানিয়ে নিয়ে আসি। সাবিহার কথায় রাগিব বিস্তৃত হাসল। অতঃপর আচমকা সাবিহার হাত হতে কফির মগ নিয়ে বলল,
নো নিড। এই কফিতেই আমার চলবে। এই বলে সে কফির মগে চুমুক দিল। রাগিবের এ কাণ্ডে সাবিহা খানিক আশ্চর্যান্বিত হল। তবে মুহূর্তেই উষ্ণ ভালোবাসায় তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির উদয় হল। রাগিব কফি খেতে খেতে বলল, দারুণ কফি বানাও তো তুমি। কাল সকালে আমাকে মাস্ট বি এক মগ কফি বানিয়ে দিবে। অবশ্যই। আই হ্যাভ নো প্রবলেম। তবে একদিন আপনার হাতের কফিও খাওয়াবেন আমায়। শেষ চুমুকে কফিটুকু শেষ করে ব্যালকনির ছোট্ট কাঠের টেবিলে কফির মগটা রাখল রাগিব। অতঃপর বিনা বাক্যে আচমকা সাবিহাকে পিছন হতে ঝাপটে ধরল। আকস্মাৎ রাগিবের ছোঁয়ায় কিঞ্চিত চমকে উঠল সাবিহা। ওদিকে রাগিব বলল, তুমি চাইলে রোজই তোমাকে কফি খাওয়াতে পারি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন থেকে তুমি বলে ডাকবে। এতদিনে ভদ্রতার খাতিরে অপরিচিত হওয়ার সুবাদে না হয় আপনি বলে ডেকেছে। কিন্তু এখন আর না। তোমার কণ্ঠে তুমি ডাক শুনতে চাই। সাবিহা কিক্ষণ নিশ্চুপ ভাবল। অতঃপর মুচকি হেসে বলল, ঠিক আছে। শর্ত মানলাম। এখন থেকে তুমি করেই বলবো। দ্যাটস লাইক আ গুড গার্ল। এই বলে রাগিব নীরবে দাঁড়িয়ে রইল। কথা বলল না সাবিহাও। কিক বাদে রাগিব সাবিহার কাঁধে থুতনি রাখল। তার এ ছোঁয়ায় অল্প বিস্তর কেঁপে উঠল সাবিহা। ধীরে ধীরে গভীর হল রাগিবের স্পর্শ। তার এ স্পর্শে আপাদমস্তক কেঁপে উঠল সাবিহা। রাগিব লঘু কণ্ঠে ধীরে ধীরে বলল, জানো সাবিহা, তোমার ঠোঁটের হাসিটা আমাকে স্নিগ্ধ আবেশে আচ্ছাদিত করে। তোমার ওই হাসির প্রেমেই যে আমি কতবার পড়েছি তা বলে বোঝানো সম্ভব না। আচ্ছা, তোমাকে কি আমি স্নিগ্ধময়ী নামে ডাকতে পারি? এই বলে রাগিব সাবিহার কাঁধে অধর ছোঁয়াল। সাবিহার অঙ্গ প্রত্যঙ্গে বয়ে গেল শিহরণ। আবেশে আখিজোড়া বন্ধ করে ফেলল সে। নিম্ন কণ্ঠে ছোট্ট করে জবাব দিল, হুম। আজ কি আমি স্নিগ্ধময়ী স্নিগ্ধতায় নিজেকে আবিষ্ট করতে পারি? সাবিহা জবাব দিল না। রাগিবের স্পর্শ গভীর হল। সাবিহা কোনোমতে মাথা নাড়িয়ে বলল, হুম। অতঃপর রাগিব সাবিহাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার দৃষ্টিতে মাদকতা মিশ্রিত। সে দু চোখ ভরে তার স্নিগ্ধময়ীর লাজুক রূপ দেখতে লাগল। এদিকে সাবিহা ভীষণ লজ্জায় নত মস্তকে দাঁড়িয়ে রইল। তার এ লাজুক চাহনি দারুণভাবে ঘায়েল করল রাগিবকে। অতঃপর রাগিব বিনা বাক্যে সাবিহাকে পাজাকোলে তুলে রুমে দিকে পা বাড়াল। সকালের নাস্তা সেরে রিডিং রুমে বসে এক ধ্যানে বই পড়ছিলেন সালমা বেগম। হঠাৎ আশপাশ হতে স্ফুলিঙ্গের মৃদু শব্দ শুনতে পেলেন তিনি। তার মস্তিষ্ক সতর্ক হল। দ্রুত উঠে রিডিং রুমের বৈদ্যুতিক সংযোগগুলো দেখলেন। পুরো রুম ঘুরে সবই ঠিকঠাক পেলেন। এবার তার সন্দেহ হলো রিডিং রুমের ওই ছোট্ট রুমটিতে স্ফুলিঙ্গের শব্দ হচ্ছে। তিনি দ্রুত পায়ে ওই রুমটির দিকে এগিয়ে গেলেন। দরজায় আড়ি পেতে শুনলেন ভেতরের অবস্থা। হ্যাঁ, স্ফুলিঙ্গের শব্দ ভেসে আসছে। ক্ষণেই আতঙ্কিত হয়ে পড়লেন তিনি। দ্রুততার সহিত ফোন এনে কল দিলেন নিকটস্থ মেকানিককে। জরুরি ভিত্তিতে তাদের বাড়ি আসতে বললেন। ততক্ষণে সালমা বেগম বাহির হতে স্ফুলিঙ্গের শব্দের উৎস খুঁজতে লাগলেন। খোঁজার এক পর্যায়ে তিনি নিচে ঝুঁকে দরজার নিচ হতে ঠান্ডা হাওয়ার উপস্থিতি পেলেন। তৎক্ষণাৎ অস্ফুট স্বরে বললেন, নিশ্চয়ই এসির মিটারে স্পার্ক হয়েছে। এখন বার্স্ট না হলেই হয়। এই বলে তিনি রুমটি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখলেন। এ ঘটনা জানাতে তিনি ফোন লাগালেন আফসার সাহেবকে। কিন্তু জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকায় আফসার সাহেব কল রিসিভ করলেন না। এদিকে 10 মিনিটের মাঝেই মেকানিক এসে উপস্থিত হল। তারা দরজা খোলার জন্য সালমা বেগমের নিকট চাবি চাইল। কিন্তু আফসার সাহেবের এ রুমের চাবি তার কাছে নেই। ফলে আর উপায় না পেয়ে বিপদাপন্ন পরিবেশে মেকানিকরা দরজা ভেঙে ভেতরে ঢুকল। দেখল এসির মিটারে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে এসি। পরিস্থিতি সংকটপূর্ণ দেখে মেকানিকরা তৎক্ষণাৎ কাজে নেমে পড়ল। খানিক বাদে তারা জানালো স্ফুলিঙ্গের কারণ হলো 48 ঘন্টারও বেশি সময় একটানা এসি চলমান থাকা। সালমা বেগম অনুমান করলেন আফসার সাহেব রুম হতে বেরিয়ে যাওয়ার পূর্বে এসি বন্ধ করেননি, তারই ফলাফল স্বরূপ আজ স্ফুলিঙ্গের সৃষ্টিপাত। মেকানিকরা তাদের কাজ করে চলে যেতেই সালমা বেগম আফসার সাহেবের সেই রুমে ঢুকে পড়লেন। এতক্ষণ বেশ কষ্টে নিজের কৌতূহল দমিয়ে রেখেছিলেন তিনি। আফসার সাহেবের এই রুমের প্রতি তার কৌতূহল পহেলা হতেই। তিনি খুব করে জানতে চাইতেন আফসার সাহেব তাদেরকে এই রুমে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছিল কেন। কি আছে এই রুমে যার জন্য এত নিষেধাজ্ঞা? সালমা বেগম পুঞ্জীভূত কৌতূহল মেটাতে রুমে ঢুকলেন। এক নজর পুরো রুম ভালোভাবে দেখলেন। রুমে অবস্থিত ডেস্কের ফাইলগুলো দেখলেন। তবে বুঝতে পারলেন না কিছুই। এক পর্যায়ে ডেস্কের ড্রয়ারগুলো খুলতে লাগলেন তিনি। প্রথম ড্রয়ারেই পেয়ে গেলেন একটি বাক্স। বাক্সটি সুন্দর নকশা করা কাগজে মোড়ানো। লাল রঙের একটি ফিতা দিয়ে বাক্সের মুখ কোনোমতে আটকে রাখা। বাক্সটি দেখে সালমা বেগমের কৌতূহল পূর্বের তুলনায় আরও বেড়ে গেল। তিনি বাক্সটি ডেস্কে রেখে প্রথমে সেটির ফিতা খুললেন। অতঃপর বাক্সটি উন্মুক্ত করতেই তিনি আশ্চর্যান্বিত হলেন। বাক্সে রাখা জিনিসগুলো দেখে তিনি যেন আকাশ হতে পড়লেন।
আফসার সাহেবের গুপ্ত সেই রুমটিতে সালমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি স্তব্ধ ও অবিশ্বাস্যে পূর্ণ। বাক্সে এমন কিছু থাকবে তা তিনি অনুমানও করতে পারেননি। বাক্সটিতে একটি রতাতো কাপড়ের অংশ ও কয়েকটি ছবি রাখা। ছবিগুলো আর কারোর নয়, বরং আফসার সাহেব ও রামিসার। রামিসাকে চিনতে প্রথমে একটু অসুবিধা হলেও কিছুক্ষণের মাঝেই তিনি রামিসাকে পুরোপুরি চিনে ফেলেন। বাক্সে রাখা ছবিগুলোর মাঝে কয়েকটি ছবিতে রামিসা চোখ বুজে আফসার সাহেবের কাঁধে মাথা রেখে বসে আছে। কয়েকটি ছবিতে দুজন বেশ ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। তবে সেসব ছবিতেও রামিসার চোখজোড়া বন্ধ। ছবির পারিপার্শ্বিক পরিবেশ দেখে মুহূর্তেই অনুমান করা যায় ছবিগুলো কোনো ক্লাবে তোলা হয়েছে। সালমা বেগম মিলিয়ে দেখলেন বাক্সে থাকা রতাতো কাপড়ের অংশটি রামিসার গলায় ঝুলে থাকা শর্ট স্কার্ফের একটি অংশ। এসব দেখে সালমা বেগম স্থির থাকতে পারলেন না। ধপ করে মেঝেতে বসে পড়লেন। তার মুখ দিয়ে টু শব্দটুকুও বের হচ্ছে না, ভেতরটা অবিশ্বাস্যকর এই ছবিগুলো দেখে ভেঙে চুরমার হয়ে গিয়েছে যেন। তিনি আফসার সাহেব ও রামিসার এ ধরনের ছবি মোটেও আশা করেননি। সালমা বেগম শূন্য মস্তিষ্কে কিক্ষণ বসে রইলেন। অনুভব করলেন চারপাশের কঠোর নীরব পরিবেশ। অনুভব করলেন তার অন্তরের সকল বিশ্বাস আশা আজ ভোতা হয়ে গিয়েছে। নিজের স্বামীকে এমন আপত্তিকর ছবিতে দেখে সালমা বেগমের শরীর গুলিয়ে এলো। মুহূর্তেই আফসার সাহেব ও রামিসার জন্য তার হৃদয় একরাশ ঘৃণার জন্ম নিল। আখিজোড়া বেয়ে গড়িয়ে পড়ল আস্থাভঙ্গের যন্ত্রণার অশ্রু। তিনি কাঁদতে লাগলেন, নীরবে কাঁদতে লাগলেন। কত সময় গড়িয়ে গিয়েছে তা জানা নেই সালমা বেগমের। চাপা কান্নার ফলে মাথাটা ভারী হয়ে এসেছে। নাকের উপরাংশে মৃদু ব্যথা অনুভব হচ্ছে। নোনাজলের অশ্রুতে দু গালও আঠালো হয়ে এসেছে। কিক্ষণ হাতে থাকা বাক্সটির দিকে একদৃষ্টিতে চেয়ে থেকে উঠে দাঁড়ালেন তিনি। বাক্সটি পুনরায় ভালোভাবে ফিতা দিয়ে মুড়িয়ে সেটিসহ রুম হতে বেরিয়ে এলেন তিনি। তার দৃষ্টি দৃঢ়, যেন ভেঙে পুনরায় গড়ে ওঠা একটি মূর্তি তিনি। বাক্সটি নিয়ে রুমে এসে দরজা আটকে দিলেন তিনি, সেটি বিছানার উপর অবহেলায় রেখে ওয়াশরুমে চলে গেলেন তিনি। মুখে মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে ফোলা চোখে আয়নায় তাকালেন। মনস্থির করলেন রামিসার সম্পর্কে রাগিবকে সব জিজ্ঞেস করবেন। এমনকি আফসার সাহেব ও রামিসার মধ্যকার সম্পর্ক নিয়েও জিজ্ঞেস করবেন। নিজের বোন সম্পর্কে রাগিব নিশ্চয়ই এসব তথ্য জানবে। মোট কথা সালমা বেগম এসব ছবির সত্যতা জানার জন্য আফসার সাহেবের ফেরার অপেক্ষা করতে পারবেন না। অধৈর্য হয়ে পড়বেন। আর নিশ্চয়ই এ ধরনের কথা ফোনে বলা যায় না। সালমা বেগম হাতমুখ ধুয়ে রুমে চলে আসলেন। বাক্সটি নিয়ে আলমারিতে রেখে দিলেন। অতঃপর অবসন্ন শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। মিনিট পাঁচেকের মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি। দুপুরে বাইরে থেকে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরেছে রাগিব ও সাবিহা। তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। সাবিহা পোশাক বদলিয়ে রাগিবের পাশে সোফায় বসল। অনেকটা অনুরোধের সুরে রাগিবকে বলল, আচ্ছা শোনো, পরশুদিন আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি। আমাকে ইনভাইট করেছে, তুমিও চলো না আমার সাথে। রাগিব ফোনে মগ্ন ছিল। সাবিহার কথা শুনে সে ফোন রেখে তার দিকে চাইল। মৃদু হেসে বলল, যাওয়া কি খুব জরুরি? সাবিহা তৎক্ষণাৎ ভ্রু উঁচিয়ে বলল, গেলে কোনো সমস্যা? অবভিয়াসলি নট। কোনো সমস্যা নেই। গুড। আসলে আমি তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছিলাম। দেখাতে হবে না আমার হাজবেন্ড কত হ্যান্ডসাম। সাবিহার শেষোক্ত কথা শুনে রাগিব ফোন রেখে সাবিহার দিকে ফিরে বসল। সোফার ব্যাকরেস্টের উপরাংশে ডান হাত রেখে পায়ের উপর পা তুলে চমকপ্রদ গলায় বলল, ওয়াও, আজ প্রথম তোমার কাছ থেকে নিজের প্রশংসা শুনলাম, ভালো লাগলো। রাগিবের এহেন কথার ধরনে সাবিহা কিছুটা লজ্জা পেল। তবে নিজের লাজুক ভাব দমিত রেখে বলল, এখন থেকে ডেইলি শুনবে। ডেইলি? সিরিয়াসলি ডেইলি? তোমার মুখে আমার প্রশংসা শুনলে আমি হাওয়ায় উড়ব। রাগিবের কথায় সাবিহা সশব্দে হেসে উঠল। খানিক বাদে বলল, তুমি কি জানো এই ফেব্রুয়ারি মাসে এখানে কার্নিভাল ফেস্টিভ্যাল হয়? রাগিব এ ব্যাপারে সম্পূর্ণভাবে অনবগত হওয়ার ভান করে বলল, না তো। কি হয় এই ফেস্টিভ্যালে? সাবিহা অতি আগ্রহের সহিত রাগিবকে বলল, কার্নিভাল ফেস্টিভ্যাল ভেনিসের ওয়ান অফ দ্য এনসিয়েন্ট ট্রেডিশনের একটি। এখানে সবাই মাস্ক পরে, বিভিন্ন ডিজাইনের ড্রেস পরে। মাস্কগুলোর ডিজাইনও নজরকাড়া হয়। সবচেয়ে বড় কথা, এখানে ফুল ফেসড মাস্কগুলো বেশি থাকে। এর কারণে কেউ কাউকে খুব একটা চিনতে পারে না। বাহ, বেশ ইন্টারেস্টিং একটা ফেস্টিভ্যাল তো। হ্যাঁ, আমরা ফেস্টিভ্যালে যাব। ওকে ওকে। এই বলে রাগিব সাবিহার দিকে কিক্ষণ চেয়ে রইল। অতঃপর জিজ্ঞেস করল, তুমি কি সিসিলি গিয়েছ কখনো? উহু, ভেনিসের বাইরে কখনো যাওয়া হয়নি আমার। আচ্ছা, তোমাকে একদিন সিসিলি নিয়ে যাব আমি। শহরটা অনেক সুন্দর। তুমি গিয়েছ? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ওখানে থাকে। ওহ, তাহলে সিসিলি গিয়ে একদিন ঘুরে আসা যায়। এভাবে রাগিব ও সাবিহার মাঝে কথাবার্তা চলতে লাগল। রাত 10টা নাগাদ প্রত্যেকে রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। সাবিহা আগামীকালের ক্লাসের পড়া শেষ করে ঘুমিয়ে পড়ল।
রাগিবও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে দরজায় কারোর করাঘাতে তার প্রস্তুতি বিঘ্নিত হল। সে উঠে গিয়ে দরজা খুলে দেখল সালমা বেগম শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। সালমা বেগম প্রথমে রাগিবকে কিছু বললেন না। রাগিবের দিকে শীতল চাহনিতে চেয়ে তার কাঁধ ছাপিয়ে সাবিহাকে একবার দেখে নিলেন। সাবিহাকে ঘুমাতে দেখে সালমা বেগম গমগমে গলায় বললেন, রাগিব, আমার রুমে একটু এসো, জরুরি কথা আছে। এই বলে সালমা বেগম পিছন ফিরে নিজের রুমের দিকে পা বাড়ালেন। এদিকে তার এহেন কথার ধরনে রাগিব কিছুটা চিন্তিত হল। তবে বেশি চিন্তা ভাবনা না করে সালমা বেগমের পিছু পিছু গেল সে। রাগিব রুমে আসতেই সালমা বেগম রুমের দরজা আটকিয়ে দিলেন। কোনরূপ ভূমিকা ছাড়াই বললেন, রাগিব, তোমার বোনকে নিয়ে কিছু জিজ্ঞেস করার ছিল। যে প্রশ্নটা করব আশা করি তুমি কিছু মনে করবে না এবং এ বিষয়ে জানলে আমাকে জানাবে। আকস্মাৎ সালমা বেগমের এহেন কথায় রাগিব নড়েচড়ে দাঁড়াল। কিছুটা সতর্ক হলো সে। জিজ্ঞেস করল, কি জিজ্ঞেস করবেন আন্টি? সালমা বেগম তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, তোমার বোনের চরিত্র সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? রাগিব খানিক রেগে গেল। সালমা বেগমের কথার সুরেই সে চট করে ধরে ফেলল সালমা বেগম রামিসার চরিত্র সম্পর্কে নেতিবাচক ধরনের মন্তব্য করছেন। সে চটে যাওয়া মেজাজ নিয়ে সালমা বেগমকে বলল, আমার বোনের চরিত্র সম্পর্কে আমি যথেষ্ট জানি আন্টি। আপনার কথার ধরন শুনে মোটেও মনে হচ্ছে না আপনি ভালো কোনো মিনিং কথা বলছেন। সালমা বেগম তৎক্ষণাৎ কোনো কথা বললেন না। রাগিবকে পাশ কাটিয়ে বেড সাইড টেবিল থেকে বাক্সটা নিয়ে এলেন তিনি। অতঃপর সেখান থেকে আফসার সাহেব ও রামিসার ছবিগুলো রাগিবের সম্মুখে ধরে উদ্ধত গলায় বললেন, তাহলে এগুলো কি রাগিব? একজন বয়স্ক মানুষের সাথে এতটা ঘনিষ্ঠ অবস্থায় কেন আছে তোমার বোন? সালমা বেগমের হাতে বাক্সটা দেখে ভীষণ অবাক হলো রাগিব। কারণ আফসার সাহেবকে সে এই পার্সেলটা পাঠিয়েছিল। সে সালমা বেগমের নিকট হতে বাক্সটা হাতে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এটা কোথায় পেলেন? সালমা বেগম দৃঢ়কণ্ঠে বললেন, কোথায় পেলাম সেটা বড় কথা না। বড় কথা বক্সে থাকা ছবিটা নিয়ে। এ ছবি নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে তুমি? রাগিব এবার কঠিন দৃষ্টিতে সালমা বেগমের পানে চাইল। দৃঢ় প্রত্যয়ী হয়ে বলল, অবশ্যই পারব। কারণ আমার বোনের চরিত্র সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। ও কেমন তা আমার জানা আছে। কিন্তু আপনার স্বামী সম্পর্কে হয়তো আপনার জানা নেই আন্টি। আপনার হাজবেন্ড কতটা লো কোয়ালিটির লোক তা আপনি আন্দাজও করতে পারবেন না। সালমা বেগম তেতে উঠলেন এবার। ঝাঝালো গলায় বললেন, মুখ সামলে কথা বলো রাগিব। ভুলে যেও না উনি সাবিহার বাবা। ভুলে যাব কেন আন্টি? তবে কারোর সম্পর্কে না জেনে শুধুমাত্র কয়েকটা ছবি দেখে কারোর চরিত্র সম্পর্কে বিচার করে ঠিক কাজ করেননি আপনি। কারণ সবসময় চোখের দেখায় সব সত্য হয় না। আর এ ছবিতে শুধুমাত্র রামিসা নেই, আপনার স্বামীও আছে। আর নিশ্চয়ই আপনার স্বামীর মুখের অবস্থা আর রামিসার মুখের অবস্থা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে কি আপনার মনে হয় রামিসার কোনো ভুল আছে? আসলে রামিসার কোনো ভুল নেই। সমস্ত ভুল সমস্ত পাপও আপনার স্বামী করেছে। হি ইজ দ্য ক্রিমিনাল। কি যা তা বলছো রাগিব? যা তা নয় আন্টি। আপনি জানেনও না আপনার স্বামী কি জঘন্যতম কাজটা করেছে। হি ইজ এ রেপিস্ট। হি রেপড মাই সিস্টার। হি কিলড মাই সিস্টার। রাগিবের মুখে রেপড শব্দটি শুনে সালমা বেগম স্তম্ভিত হলেন। হতবিহ্বল হলেন। বিবশ হয়ে এলো তার গোটা শরীর। সালমা বেগমের শরীর বিবশ হয়ে এলো। তিনি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যেতে নিলেই রাগিব তার এক হাত ধরে তাকে সামলে নেয়। অতঃপর তাকে সোফায় বসিয়ে রাগিব বলল, নিজেকে সামলান আন্টি। এখনো অনেক সত্য জানার বাকি আছে আপনার। সালমা বেগম শূন্য চাহনিতে রাগিবের দিকে চাইলেন। অবিশ্বাস্যে ভরপুর আখিজোড়া অশ্রুতে সিক্ত হয়ে এসেছে। স্বামীর সম্পর্কে মস্ত বড় এ সত্য জানার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার দুনিয়া থমকে এসেছে। তিতকুটে এ সত্য এখনো তিনি মেনে নিতে পারছে না। তার মন বলছে এসব মিথ্যে। যেন নিজেকেই সান্ত্বনা দিতে তিনি কম্পিত কণ্ঠে রাগিবকে জিজ্ঞেস করলেন, আমাকে মিথ্যে বলছো না তো রাগিব? রাগিব সালমা বেগমকে সোফায় বসিয়ে নিজে মেঝেতে বসে পড়ল। সালমা বেগমের হেন প্রশ্নের জবাবে সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মিথ্যে বলে আমার কোনো লাভ নেই আন্টি। এই বলে সে সালমা বেগমের পানে পরিপূর্ণ চাহনিতে চাইল। স্পষ্ট দেখতে পেল সালমা বেগমের ছলছল আখিজোড়া। বিশ্বাসভঙ্গের হৃদয়ের টুকরো যেন অশ্রু হয়ে দু চোখ বেয়ে বইছে। রাগিব সালমা বেগমকে সান্ত্বনা দিল না। কারণ এক্ষেত্রে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। আজ হোক কাল হোক এই জঘন্য সত্য সালমা বেগমকে মেনে নিতেই হবে। কিক্ষণ বাদে নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে সালমা বেগম জিজ্ঞেস করলেন, এগুলো কবেকার ঘটনা রাগিব? রাগিব ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, গত বছরের সেপ্টেম্বর মাসের ঘটনা এটি। সালমা বেগম প্রত্যুত্তর করলেন না। মনের উপর তীব্র জোর খাটিয়ে নিজেকে দৃঢ় করলেন।
অতঃপর স্থির নির্বাক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইলেন। রাগিব তার এ চোখের ভাষা স্পষ্ট বুঝতে পেল। সালমা বেগম যে পুরো সত্য জানার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন তা বুঝতে রাগিবের সময় লাগল না। সে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বললেন, আপনার স্বামী যে ড্রাগ স্মাগল আর এ সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আন্টি? সালমা বেগম আরেকবার ধাক্কা খেলেন। অবিশ্বাস্য চাহনিতে মাথা ঈষৎ ডানে বামে নাড়ালেন, যার অর্থ এ সম্পর্কে তিনি অবগত নন। রাগিব পুনরায় বলতে আরম্ভ করল, আপনার স্বামী বহু পুরনো এক ড্রাগ স্মাগলার। এই সুবিশাল বিজনেসের আড়ালে উনি ড্রাগ স্মাগলিং করে। এই ড্রাগ দিয়েই উনি রামিসাকে নেশাগ্রস্ত করেছিল, তারপর রেপ করে মার্ডারও করেছিল। ঘটনা শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ না। আপনার শ্রদ্ধেয় স্বামী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। রামিসার আগে ওপরে উনি 4টা মেয়েকে রেপ করেছে, যার মধ্যে দুজনকে উনি টাকা দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। কিন্তু যারা উনার টাকায় চুপ হয়নি তাদেরকে মেরে ফেলেছেন। সালমা বেগম স্তব্ধ হতভম্ব। যতই রাগিব কথা বলছে তিনি যেন ততই ধীরে ধীরে নিজের বাকশক্তি হারাচ্ছেন। তিনি আফসার সাহেবের সম্পর্কে এত তিক্ত সত্য শুনবেন তা তার কল্পনাতীত ছিল। রাগিব এ পর্যায়ে খানিক কঠিন গলায় বলল, আপনার শ্রদ্ধেয় স্বামী হয়তো জানে না উনি কার মেয়ে ও কার বোনকে মেরেছে। উনার আইডিয়াও নেই যে রামিসা সিসিলির সবচেয়ে বড় একজন গ্যাংস্টারের মেয়ে। সালমা বেগম বিস্ফোরিত নয়নে রাগিবের পানে চাইলেন। রাগিবের শেষোক্ত কথাটি তার কানে ঝংকার তুলল। তিনি হতভম্ব হয়ে বললেন, মানে তুমি? জি আন্টি, আপনি যা ভাবছেন তাই। তবে আপাতত বাবার অনুপস্থিতিতে তার দায়িত্বটা আমার কাঁধে। তাহলে তোমার সম্পর্কে যা যা তথ্য শুনেছিলাম সব ভুল? জি, শুধু আমার বাবা আছে এ তথ্যটা সঠিক। সালমা বেগম এবার দুহাত মাথায় চেপে ধরলেন। উন্মাদের মতো বললেন, কি হচ্ছে এসব? এত বড় বড় সত্যগুলো আমার অজানা, এর মানে তুমি কখনোই বাংলাদেশ থেকে আসনি? না আন্টি, আমি এ পর্যন্ত বাংলাদেশে গিয়েছি মাত্র 2বার। আমার জন্ম বেড়ে ওঠা সব সিসিলিতে। এই বলে রাগিব কিক্ষণ থামল। অতঃপর পুনরায় বলা আরম্ভ করল, আমার বাবা যখন কলেজে পড়তো তখন থেকেই বিদেশে আসার স্বপ্ন দেখেছিল। আমার বাবা ছিল উড়নচণ্ডী আর জেদি ধরনের। সে একবার যে কাজ বা ইচ্ছা পোষণ করে তা কমপ্লিট না করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না। তাই তো কলেজের গণ্ডি পেরোতে না পেরোতেই দালালের হাত ধরে বহু কষ্টে ইতালিতে পাড়ি জমান তিনি। দালালরা আমার বাবার কাছ থেকে সব টাকা নিয়ে সিসিলিতে এনে ছেড়ে দেয়। তখন বাবা বুঝতে পারে নিজের জিদের বশে কি মারাত্মক ভুলটাই না করেছিলেন তিনি। এরপর কয়েকটা দিন খুব কষ্টে সৃষ্টে রাস্তায় কাটিয়ে দেয় বাবা। ওই কটা দিন খেতে না পেরে ক্ষুধার জ্বালায় চুরি করে খাবার খেয়েছে আমার বাবা। একদিন ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে যায় তখন নিজের অজান্তেই একটি লোককে মেরে বসে বাবা। সেই লোকটিকে মেরে পালাতে গিয়ে বাবা একটা গাড়ির সাথে ধাক্কা খায়। সে তখনও জানত না যে ওই গাড়িতে তখনকার সিসিলির সবচেয়ে বড় গ্যাংস্টার ছিল। তার নাম ছিল দেকার্তো, মাফিয়াদের গডফাদার, যার নাম, যে সম্পর্কের টানে এখন আমাদের দাদাজান। দাদাজান বাবাকে নিজের বাড়িতে নিয়ে আসে। নিজের কোনো সন্তান না থাকায় বাবার প্রতি দাদাজানের খুব মায়া জন্মায়। নিজের সন্তানের মতো তিনি বাবাকে দেখভাল করতে লাগলেন। এরই কয়েকদিনের মাথায় বাবা জানতে পারে দাদাজান দ্য রক ওয়ার্ল্ডের কাজকর্মের সাথে জড়িত। সেই বাবার ওই মার্ডার কেসটাকে ধামাচাপা দিয়েছিল। এভাবে জীবনের প্রথম মার্ডার করে বাবা রক্ষা পেয়ে যায়। তারপর নানা চড়াই উতরাই পার করে বাবা দাদাজানের সাথে এ জগতে পা রাখে। দাদাজান মারা যাওয়ার পর উইল অনুসারে উত্তরাধিকার সূত্রে বাবা দাদাজনের সকল পাওয়ার সম্পত্তি পায়। দাদাজান মারা যাওয়ার পর বাবা ওই জগতে নিজের ভালো পজিশন বানিয়ে নেয়। এমনই এক সময় বাবা আমার মায়ের প্রেমের পড়ে এবং তাকে বিয়ে করে ফেলে। আমার মা ছিল ইতালিয়ান। বিয়ের কয়েক মাসের মাথায় আমি ও কয়েক বছর পর রামিসার জন্ম হয়। সিসিলিতে আমার বাবার নাম ডাক হয়। এমনকি পুরো ইতালির ডার্ক ওয়ার্ল্ডের অন্যান্য গ্যাংস্টারদের সাথে বাবার ভালো ভাবখাতির হয়ে যায়। কিন্তু ওই যে বলে না, এসব কাজে শত্রুর অভাব হয় না। বাবার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাদের জীবন ভালোই চলছিল। কিন্তু দাদাজানের সবচেয়ে বড় শত্রু অর্থাৎ দাদাজানের আপন ভাই বাবার এই উন্নতি সহ্য করতে পারেনি। উনি দাদাজানের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাই বহু বছরের চেষ্টার পর উনি আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। কিন্তু ভাগ্যক্রমে আমরা 3জন বেঁচে গেলেও আমাদের মা মারা যায়। এই বলে রাগিব ক্ষণিকের জন্য থামল। সালমা বেগম দ্বিধাগ্রস্ত চাহনিতে রাগিবের দিকে চেয়ে আছে। উনি ভীষণ দ্বিধান্বিত। রাগিবের সাথে ঠিক কেমন ব্যবহার করবেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। রাগিবকে ভয় পাবেন কি না এ নিয়ে তিনি বেশ দ্বিধান্বিত। কারণ রাগিব তাদের মতো প্রাত্যহিক জীবন যাপন করা স্বাভাবিক এক মানুষ নয়। সে এমন এক মানুষ যার কাছে খুন ও অপহরণ এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার। ফলে এই মুহূর্তে রাগিবের সামনে বসে থাকতেও তিনি ভয়ে আর্স্ট হয়ে আসছেন। রাগিব যেন সালমা বেগমের এই মুহূর্তের মনাবস্থা আঁচ করতে পারল।
ফলস্বরূপ সে মৃদুহাস্যে বলল, ভয় পাবেন না আন্টি, আমি তাদের সাথেই খারাপ যারা আমার সাথে খারাপ, আমার ক্ষতি করেছে যারা। সালমা বেগম নির্বাক রইলেন। রাগিবের এ কথার প্রত্যুত্তরে কি বলা উচিত তা তিনি ঠাউর করতে পারলেন না। এদিকে রাগিব বলল, বাকি ঘটনা শুনবেন না? রামিসার সাথে আসলে কি হয়েছিল ও ভেনিসে পৌঁছালো কি করে? সালমা বেগম ম্রিয়মাণ ভঙ্গিতে মাথা দোলালেন। রাগিব নিমিষের মাঝেই বলতে আরম্ভ করল, রামিসা আমার ছোট হওয়ায় ওর প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। বাবা ও আমি রামিসাকে খুব ভালোবাসতাম। সব সময় ওকে রানীর হালে রাখার চেষ্টা করেছি। ওকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছি যেন এসবের ভিড়েও কখনো নিজেকে একা না মনে করে। রামিসা যে ভার্সিটিতে পড়তো সে ভার্সিটির একটা মেয়ের সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। মেয়েটার বাসা ভেনিসে ছিল, ফলে যে কোনো ছুটিতে ও ভেনিসে গেলে রামিসাও ওর সাথে ছুটে চলে যেত। আমরা এ নিয়ে রামিসাকে বাধা দিতাম না, ওকে ওর মতো বাঁচতে দিয়েছিলাম। কিন্তু এটাই যে পরে কাল হয়ে দাঁড়াবে তা আঁচও করতে পারিনি। রামিসা মেয়েটাকে নিজের পরিচয় বলেনি সে গ্যাং স্টার ফ্যামিলি থেকে বিলং করে, কারণ ওর ভয় ছিল ওই মেয়েটা এমনটা জানলে রামিসার সাথে আর ফ্রেন্ডশিপ রাখবে না। রামিসার ভয়ের কারণটাও ঠিক ছিল। তো ভেনিসে গেলে মাঝে মাঝে রামিসা আর ওর ফ্রেন্ড ক্লাবে যেত। রেগুলারলি না, মাঝে মাঝে যাওয়া আসা করতো ওরা। তবে সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত ক্লাবে কাটাতো ওরা। এ বিষয়ে আমরা জানতাম। খুব বেশি রাত করতো না বলে রামিসাকে এই ব্যাপারে নিষেধ করিনি আমি। সেপ্টেম্বর মাসের আগেও রামিসা বেশ কবার ক্লাবে গিয়েছিল। এর মাঝে লাস্ট দুবার রামিসা যখন ক্লাবে যায় তখন আপনার স্বামীর নজর রামিসার উপর পড়ে। প্রথম দুবার খুব ভালোভাবে রামিসাকে পর্যবেক্ষণ করে, শেষবারে অ্যাটাক করে। ঘটনার দিনও রামিসা আর ওর ফ্রেন্ড ক্লাবে গিয়েছিল, সঠিক সময়ে ফেরারও কথা ছিল। কিন্তু আপনার স্বামী তা হতে দেয়নি। রামিসা রোজ যে সফট ড্রিঙ্কস অর্ডার করত সেটাতে উনি সেদিন ড্রাগও মিশিয়ে দেয়। আর উনার দেওয়া ড্রাগের পরিমাণ এক্সেস ছিল। এ কারণে রামিসা নিজের হুঁশে ছিল না। এটাই তো চাইছিল আপনার স্বামী। উনি রামিসার ওই অবস্থার সুযোগে রামিসার সাথে বেশ কটা ছবি ক্লিক করে, যেটা আপনার অলরেডি দেখা হয়ে গিয়েছে। এরপর ওই রুমেই সবাইকে বের করে দিয়ে আপনার স্বামী রামিসাকে। সম্পূর্ণ বাক্য শেষ করতে পারল না রাগিব। তার হাতের মুঠো শক্ত হয়ে এসেছে। আখিজোড়ায় ভস্মীকরণ, ক্রোধের ছাপ স্পষ্ট। যেন এই ক্রোধের অনলেই সে আফসার সাহেবকে পুড়িয়ে ছারখার করে দিবে। শুধুমাত্র সেই জানে যে নিজেকে সে কিভাবে নিয়ন্ত্রণ করেছে। এ বাড়িতে আসার পর যতবার সে আফসার সাহেবের সম্মুখীন হয়েছে ততবারই মনের জোরে তার হাত দুটোকে সে নিয়ন্ত্রণে রেখেছে। সে জানে এই হাত দুটোকে সেসব মুহূর্তে নিয়ন্ত্রণহীন হতে দিলে তখনই ওই স্থানে বিরাট এক রণক্ষেত্র তৈরি হয়ে যেত, যা সে কখনোই চাইত না। এর পিছনের সবচেয়ে বড় কারণ ছিল সাবিহা। সে সাবিহাকে ভালোবাসত। সে চেয়েছিল সাবিহার ভরসার পাত্র হয়ে আফসার সাহেবের এই মুখোশ উন্মোচন করে, তবেই আফসার সাহেবের উপযুক্ত ব্যবস্থা করতে। সে পথ ধরেই রাগিব এগিয়ে যাচ্ছিল। সালমা বেগম রাগিবের অসম্পূর্ণ কথাটি বিড়বিড় করে নিজের অজান্তেই সম্পন্ন করেন, ভাবতে থাকেন তার স্বামীর মুখোশের পিছনের ওই কালো রূপের কার্যকলাপ। খানিক ভাবতেই তার সমস্ত শরীর শিউরে উঠে। অল্প বিস্তর কেঁপে উঠেন তিনি। রাগিব পুনরায় বলতে আরম্ভ করল, ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু তা হয়নি। রামিসাকে নিচের ক্লাবরুমে একবার রেপ করা হলেও আপনার স্বামীর স্বাদ মিটেনি তাতে। সে রামিসাকে ওই অবস্থায় একটি হোটেলে নিয়ে যান। সেখানেও তিনি একই কাজ করেন। তবে এবার তিনি একা ছিলেন না, গিয়াস সাহেবও উনার সাথে ছিলেন। গিয়াস সাহেবকে তো চিনার কথা আপনার। আপনার স্বামীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী যে। সালমা বেগম আরেক দফা বিস্মিত হলেন। যে গিয়াস সাহেবকে এতদিন তিনি ভালো একজন মানুষ মনে করেছেন সেও কি না শেষমেশ নিজের রূপ বদলিয়ে ফেলল। সালমা বেগম যেন আজ আশ্চর্যের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছিয়েছেন। রাগিব একটি দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল, সেই রাতে দুজন কয়েকবার রামিসাকে রে প করে ওকে ওভাবেই হোটেলে রেখে বেরিয়ে পড়ে। এ কারণে রামিসার ফ্রেন্ড ওকে রাতে খুঁজে পায়নি। সকালেও রামিসাকে খুঁজেছে সে, কিন্তু পায়নি। এদিকে আমাদের কাউকে ও এ ব্যাপারে জানায়নি। হয়তো ও আগেভাগে আমাদের জানালে রামিসা আজ বেঁচে থাকত। কিন্তু ওর দায়িত্বে থেকে রামিসা গায়েব হয়েছিল দেখে ও ভয়ে আমাদের কিছু বলেনি। যতক্ষণে ও আমাদের জানিয়েছে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের দিন বিকালেই আপনার স্বামী ও গিয়াস সাহেব রামিসাকে টাকা অফার করে। কিন্তু বিধ্বস্ত শরীরটা নিয়েও রামিসা এতে রাজি হয়নি। সে এসব কিছু বেফাঁস করার কথা বলে। এরই ভয় উনারা দুজন মিলে রামিসাকে মেরে ফেলে। ওর মৃত্যুটা ছিল সবচেয়ে ভয়ানক মৃত্যু। রামিসার বডিটা যখন পাই তখন ওর শরীরে এক ফোঁটা কাপড়ও ছিল না। ওর পেটে ছুরির ক্ষত স্পষ্টভাবে প্রথমবারেই নজরে এসেছিল। ওর হাতের কাছে পড়েছিল এই স্কার্ফটা, যা রতে রঞ্জিত ছিল। ওর বডি সচক্ষে দেখার পর বাবা নিজেকে ঠিক রাখতে পারেনি। আদরের মেয়ের এই অবস্থা দেখে বাবা তখনই ব্রেইন স্ট্রোক করে।
এর জন্য বাবা পড়ে প্যারালাইজড হয়ে যায়। রামিসার এই অবস্থা দেখে আমিও নিজেকে সামলাতে পারিনি। আমাকে সামলানোর মতো ছিল আমার একমাত্র বন্ধু রামিসার ফিয়ন্সে অনিক। অনিক নিজেও সে মুহূর্তে একদম ভেঙে পড়েছিল, কিন্তু তবুও নিজের সাধ্যমতো আমাকে সামলিয়েছে ও। এই বলে রাগিব নিশ্চুপ বসে রইল। সালমা বেগম লক্ষ্য করলেন এতক্ষণ বাদে রাগিবের চোখজোড়া খানিক সিক্ত হয়ে উঠেছে। তিনি এই ভেবে বিস্মিত হলেন এই দীর্ঘ সময় যাবৎ রাগিব কিভাবে নিজেকে শক্ত রেখেছে। নিজের বোনের সাথে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনা বর্ণনা করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েনি রাগিব। অবশ্য একজন গ্যাংস্টার নিশ্চয়ই এত নরম মনের মানুষ নয় যে প্রতি ঘটনায় সে কান্নায় ভেঙে পড়বে। সালমা বেগম ও রাগিব দুজনেই নিশ্চুপ রইলেন। আকস্মাৎ সালমা বেগমের সাবিহার কথা মাথায় এলো। ঈষৎ কেঁপে উঠলেন তিনি। তৎক্ষণাৎ নিজের মাঝে ভীষণ আফসোস বোধ করলেন তিনি। আবেগের বশে সাবিহার সাথে রাগিবের বিয়ে দিয়ে কি ভুলটাই না করেছেন তিনি। সালমা বেগম শতভাগ নিশ্চিত হলেন রাগিব প্রতিশোধ নেওয়ার জন্য সাবিহাকে বিয়ে করেছে। তৎক্ষণাৎ তিনি গলা চওড়া করে রাগিবকে বললেন, তাই বলে প্রতিশোধ নেওয়ার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলে তুমি? আকস্মাৎ এমন কথায় খানিক ভড়কে গেল রাগিব। চোখের কোণায় ভেসে উঠা অশ্রু মুছে সে বলল, কে বলল যে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য সাবিহাকে বিয়ে করেছি? রিভেঞ্জ নিতে হলে অন্যভাবে নিতাম, কিন্তু সাবিহাকে বিয়ে করার সাথে রিভেঞ্জ নেওয়ার কোনো সম্পর্ক নেই। আপনার স্বামীর উপর আমি রিভেঞ্জ নিব ঠিকই, তবে সাবিহাকে ব্যবহার করে নয়। ওকে আমি ভালোবাসি, আর আমার ভালোবাসায় কোনো খাদ নেই। ওকে ভালোবাসি বলেই এতদিন অপেক্ষা করেছি, এত নাটক ঘটিয়ে এই বাড়িতে এসেছি। সালমা বেগম বিস্মিত হলেন, তবে কিছু বললেন না তিনি, বরঞ্চ দৃষ্টি মেঝেতে দিয়ে ভাবতে লাগলেন সাবিহার কথা, আফসার সাহেবের কথা। কিছুক্ষণ বাদে তিনি ফুটবল কণ্ঠে রাগিবকে জিজ্ঞেস করল, এ ব্যাপারে সাবিহাকে জানানো কি জরুরি রাগিব? রাগিব পরিপূর্ণ চাহনিতে সালমা বেগমের পানে চাইল, দৃঢ় গলায় বলল, অবশ্যই বলা জরুরি। আমি চাই না ও সারা জীবন আপনার স্বামীকে ভালো মানুষ, ভালো বাবা বলে জানুক। যে মানুষটা নিজের মেয়ের বয়সী একটি মেয়েকে রেপ করেছে সে নিশ্চয়ই নিজের মেয়ের কাছে সম্মান পাওয়ার যোগ্য না। এখন এই সত্যটা সাবিহাকে আপনি বলবেন নাকি আমি বলবো সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার মনে হয় না এই ব্যাপারে আমার মুখ থেকে ডিরেক্টলি সাবিহাকে কিছু বলা ঠিক হবে। তবে হ্যাঁ, আমি ইনডিরেক্টলি ওকে ওর বাবার সম্পর্কে এসব কিছু বলবো। আপনি আমাকে আটকাতে পারবেন না আন্টি। তবে চাইলে আপনি নিজ মুখে সবটা বলতে পারেন ওকে। এসব কিছু আপনার বিবেকের উপর নির্ভর করে। সব সত্য জানার পরও এই মানুষটাকে আপনি সারা জীবন নিজের মেয়ের চোখে ভালো দেখবেন না ওকে সত্য জানাবেন তা আপনার উপর নির্ভর করে। এই বলে রাগিব চট করে উঠে দাঁড়ালো। দম ফেলে কঠিন স্বরে বলল, আপনার স্বামী ড্রাগস লিং করতো, মার্ডার করতো, এতে আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু রেপ, সেটাও আবার আমার আদরের বোনকে, এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এখন আপনি আমার কাছে হাজার রিকোয়েস্ট করলেও আমি আপনার স্বামীকে ছাড়ব না। উনার শেষ নিঃশ্বাসটুকু আমার সামনেই ফেলতে হবে, এটা মনে রাখবেন আন্টি। এই বলে রাগিব চলে যেতে নিল, কিন্তু সালমা বেগম পিছন হতে তাকে ডেকে তার পথ আটকালেন। সালমা বেগম এ মুহূর্তে ভেতর হতে ভেঙে চুরমার হয়ে গিয়েছেন। উঠে দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকুও তিনি জুটাতে পারছেন না। রাগিবকে ডেকে অতি ফুটবল কণ্ঠে তিনি বললেন, জানো রাগিব, আমি দ্বিতীয়বারেই তোমার কথা কেন বিশ্বাস করে নিলাম? সালমা বেগমের পরিবর্তিত কণ্ঠস্বর শুনে রাগিব ফিরে চাইল। প্রশ্নাতুর চাহনিতে সালমা বেগমের পানে চাইল। সালমা বেগমের দৃষ্টি তখন মেঝেতে নিবন্ধ। তিনি খানিক সময় নিয়ে পূর্বের ন্যায় বললেন, সাবিহার বাবার চরিত্র সম্পর্কে আমার আগে থেকেই জানা আছে রাগিব, তবে এতটা খারাপ জানতাম না উনাকে। সাবিহার বয়স তখন মাত্র 5 মাস। দেশে থাকতে ওর বাবাকে আমারই এক পরিচিত মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যেতে দেখি। কিন্তু তখন বিষয়টা জানাজানি হওয়ায় গ্রাম্য সালিশে সব ঠিক হয়ে গিয়েছিল। তবে এরপরও উনি আরেকবার এমন পরকীয়ায় জড়িয়েছিলেন, কিন্তু তখন সাবিহার জন্য নিজেকে ওই পথ থেকে ফিরিয়ে আনেন তিনি। এরপর ভেনিসে এসে উনার সম্পর্কে আর কিছুই শুনিনি বা দেখিনি আমি। কারণটাও ধরতে পারলাম আজ। কারণ সাবিহার বাবা আমাকে কিছু জানার সুযোগ দেননি, আমাকে পুরোপুরি আধারে রেখেছেন উনি। এই বলে সালমা বেগম তীব্র যন্ত্রণার এক দীর্ঘশ্বাস ফেললেন। আফসার সাহেবের চরিত্র সম্পর্কে আরও নতুন তথ্য জানতে পেরে অবাক হল না রাগিব, সে সহজেই মেনে নিল ব্যাপারটি। বলল না একটি কথাও। খানিক বাদে সালমা বেগম একই ভঙ্গিতে থেকে শান্ত সুরে বললেন, সাবিহার কাছে যাও রাগিব, আমি একটু একা থাকি। কোনো প্রয়োজন হলেও নক করো না, আর যাওয়ার সময় দরজা ভিড়িয়ে দিয়ে যেও। রাগিব টু শব্দটুকুও করল না, কারণ সে কিছুটা হলেও সালমা বেগমের পরিস্থিতি অনুভব করতে পেরেছে। এ কারণে সে নিশ্চুপে রুম হতে বেরিয়ে গেল। যাওয়ার সময় নিঃশব্দে দরজা ভিড়িয়ে গেল। রাগিব নিজেদের রুমে এসেই দরজা আটকিয়ে দিল। বিছানার দিকে তাকিয়ে দূর হতেই ঘুমন্ত সাবিহাকে দেখে স্মিত হাসল সে। অতঃপর রুমের লাইট নিভিয়ে সে নিঃশব্দে সাবিহার পাশে শুয়ে পড়ল।
ঘুমন্ত সাবিহাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে করতে সে বালিশে কনুই গ্যারে থুতনিতে হাত ঠেকিয়ে সাবিহার পানে চাইল। তার ঘুমন্ত স্নিগ্ধময়ীর পানে অপলক চাহনিতে চেয়ে রইল সে, যে চাহনিতে মিশে রইল অপরিসীম ভালোবাসা, অকল্পিত ভালোবাসা, যে ভালোবাসার সম্পর্কে সাবিহার কোনো ধারণা নেই, যে ভালোবাসা সম্পর্কে সাবিহা কল্পনাও করেনি কখনো। সে ভালোবাসায় রাগীব আগলে রেখেছে তাকে। এক পর্যায়ে রাগীব অপর হাত দিয়ে আলতো করে সাবিহার চুলের মাঝে হাত বুলালো। অতঃপর তার স্নিগ্ধময়ীর কপালে আলতো করে গভীর চুমু এঁকে বলল, তুমি জানো না সাবিহা, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আমার ভালোবাসার গভীরতা সম্পর্কে তোমার ধারণাও নেই সাবিহা। আমি কখনো তোমাকে হারাতে চাই না। যে কোনো মূল্যে সারা জীবন নিজের কাছে রেখে দিতে চাই, আমার বুকের মাঝে আগলে রেখে দিতে চাই। তোমার দিকে কেউ অন্য নজরে তাকিয়ে থাকুক সেটা আমার সহ্য হয় না। অ্যাঞ্জোর ঘটনাটা আমাকে না বললেও আমি জানি সাবিহা। এবার ওকে সুযোগ দিয়েছি, তবে দ্বিতীয়বার ও ওর সীমা অতিক্রম করলে আমি আমার সীমা ভুলে যাব। ওকে মেরে ফেলতে দ্বিতীয়বারও ভাবব না আমি। এই বলে রাগীব সাবিহার চুলের মাঝে হাত বুলিয়ে দিতে থাকে। এ বছরের চূড়ান্ত শীতের হাওয়া বইছে, প্রকোপ কমেছে হিম হিম অনিল অনুভূতির। এখন শরীর এ হাওয়ার ছোঁয়ায় শিউরে উঠে না, তবে শরীরের বহিবরণে শীতল হয়ে উঠে। সালমা বেগম ব্যালকনিতে দাঁড়িয়ে নির্বাক চাহনিতে মেঘের চলাচল দেখছেন। দেখছেন মেঘের আড়ালে হঠাৎ হঠাৎ লুকিয়ে যাওয়া চাঁদটি। তিনি তীব্রভাবে অনুভব করছেন তার হৃদয়ে বৃহৎ একটি ক্ষতের সৃষ্টি হয়েছে। সে ক্ষত শত চিকিৎসাতেও সেরে উঠার নয়। তার বিধ্বস্ত আখিজোড়া অশ্রুতে টলমল করছে। ক্ষণে ক্ষণে বেয়ে পড়ছে বাঁধভাঙা মর্মন্ত্রণার নোনা জল। তার মন চাইছে চিৎকার করে কাঁদতে। মন চাইছে কাউকে জিজ্ঞেস করতে কি পাপ করেছিলাম যার শাস্তি এতদিনেও শেষ হয়নি, কিন্তু সালমা বেগম চুপিসারে কাঁদলেন, চাপা কান্নার তোড়ে ঠোঁট চেপে নিজেকে সামলালেন। বারংবার তার চোখের সামনে চলমান দৃশ্যের ন্যায় আফসার সাহেবের নিকৃষ্ট কাজগুলো ভেসে উঠল। এতে আরও ভেঙে পড়লেন তিনি। সময় গড়িয়ে গেল, রজনীর গভীরতা বৃদ্ধি পেল। রাত তখন মধ্যরাতে উপনীত হল। সালমা বেগমের চাপা কান্নার তোড় কমে এসেছে। মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছেন তিনি। অতিবাহিত সময়ের সাথে সাথে তিনি নিজেকে পূর্বের তুলনায় দৃঢ়ভাবে সামলে নিয়েছেন। মানসিক অবস্থা খানিক স্বাভাবিক হয়ে এসেছে। তিনি আধভেজা অশ্রুসিক্ত গাল মুছে নিলেন। ব্যালকনি হতে বেরিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিলেন। অতঃপর ওয়াশরুম হতে বেরিয়ে তিনি নিজের ফোন নিয়ে চলে গেলেন সাবিতের রুমে। আজ সাবিতের কাজ ঘুমাবেন তিনি। দীর্ঘক্ষণ কান্নার ফলে তার চোখ ও মাথা প্রচণ্ড ব্যথায় জর্জরিত করছে। এতে কোনো সন্দেহ নেই মাঝরাতেও ঘুম ভেঙে কান্না করতে বসে যাবেন তিনি। অন্তত আজ সাবিতের কাছে ঘুমালে তিনি কান্না করবেন না, এই চিন্তায় যে ঘুম হতে সাবিত জেগে উঠলে তাকে নিজের এ কান্নার অজুহাত দিতে হবে, যা সালমা বেগম কিছুতেই চান না। তিনি চান না সাবিতকে আফসার সাহেবের কুকীর্তি সম্পর্কে অবগত করতে। তিনি চান না ছোট ছেলেটার মনে এ নিয়ে কোনো প্রকার খারাপ প্রভাব পড়ুক। এ কারণে তিনি মনেপ্রাণে চাইছেন সাবিতকে এসব বেফাস সত্য হতে দূরে রাখতে। নিষ্পাপ ছেলেটার মনে তার আপন বাবার জন্য ঘৃণার উদ্রেক ঘটাতে চাইছেন না তিনি। কিন্তু কতদিন এসব ঘৃণিত সত্য হতে সাবিতকে দূরে রাখতে পারবেন তা সালমা বেগমের জানা নেই। সালমা বেগম সাবিতের রুমে চলে এলেন। সাবিতের পাশে শুয়ে সাবিতের চুলে বিলি কেটে দিতে দিতে ঘুমিয়ে পড়লেন তিনি। থাই গ্লাস ভেদ করে প্রত্যুষের উষ্ণ সোনালি রোদের মৃদু ছোঁয়া এসে সাবিহার মুখশ্রী রাঙিয়ে দিল। সেই রোদের উপস্থিতিতে ঘুম ভাঙল তার। পিটপিট করে আখিজোড়া মেলে চাইল সে। প্রথম কয়েক সেকেন্ড স্থির থেকে সে পার্শ্ব পরিবেশ সম্পর্কে ধারণা নিল। অতঃপর সবকিছু ঠাউর করতে পেরে সে খানিকা নড়েচড়ে উঠল। মুহূর্তেই অনুভব করল রাগীব তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ক্ষণেই রাগীবের উষ্ণ আলিঙ্গনে তার সমস্ত শরীরে স্নিগ্ধ পরশের ছোঁয়া অনুভব হল। আবেশে কয়েক মুহূর্ত আখিজোড়া বুজে মিষ্টি করে হাসল সে। অতঃপর ধীরে সুস্থে রাগীবের দিকে ফিরল সে। ততক্ষণে রাগীবের হাতের বাঁধন খানিক আলগা হয়ে এসেছে। ফলে সাবিহা এক হাত ভাঁজ করে মাথার নিচে ঠেকিয়ে রাগীবের পানে চাইল। ঘুমন্ত রাগীবকে কয়েক মুহূর্ত নিষ্পলক দেখল সাবিহা। রাগীবের মুখমণ্ডলের প্রতিটি রেখা ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। দুষ্টু মিষ্টি চাপা হাসির রেখা ঘিরে ধরল সাবিহার ওষ্ঠযুগলকে। এক পর্যায়ে সে অপর হাত দিয়ে আলতো করে রাগীবের গাল বেয়ে আঙুল নামিয়ে নিল। রাগীবের দাড়িতে কিক্ষণ আলতো হাত বুলালো সে। ঘুমন্ত রাগীবকে এভাবে ঘাঁটতে ভীষণ আনন্দ পেল সাবিহা। কিন্তু তার এ কাণ্ডে রাগীব যে কখন ঘুম হতে জেগে গিয়েছে তা টের পেল না সে। দাড়িতে সাবিহার হাতের স্পর্শে রাগীব বদ্ধ আখিজোড়া সহিত বলল, যে কাজটা ঘুমের মাঝে করো সে কাজটা আমি জেগে থাকতে করা যায় না? আকস্মাৎ ঘুমন্ত রাগীবের কণ্ঠস্বর কর্ণপাত হতেই চমকে উঠল সাবিহা। তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিতে চাইলে রাগীব তাতে বাধা দিল। সে সাবিহার হাতের কবজি ধরে নিজের গালের উপর রেখে আখিযুগল মেলে চাইল। ঠোঁটে আবেশী চাপা হাসি বজায় রেখে নিদ্রাচ্ছন্ন কণ্ঠে ধীর স্বরে বলল, এখন হাত সরিয়ে নিচ্ছ কেন?
ভালোই লাগছিল সকাল সকাল তোমার নরম হাতের ছোঁয়া। আচ্ছা শোনো, এখন থেকে রোজ সকালে আমাকে এভাবে জেগে উঠাবে। আন্ডারস্টুড? সাবিহা খানিক লজ্জা মিশ্রিত হাসি হাসল। ঈষৎ ভেংচি কেটে বলল, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই যে রোজ সকালে তোমাকে ঘুম থেকে উঠাবো। অ্যালার্ম আছে কিসের জন্য? রাগীব মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, এই মোলায়েম মোলায়েম হাত থাকতে ওই কর্কশ অ্যালার্মের শব্দে উঠব কেন? ওয়াইফ হিসেবে তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে কি নেই? এত কঠিন কাজ সকাল সকাল করতে পারবো না আমি। দরকার হলে একটা রাবারের হাত বানিয়ে নিয়ে আসো। এই বলে সাবিহা উঠে নিতে চাইল, কিন্তু রাগীব তাকে বাধা দিয়ে বরঞ্চ নিজের বুকের মধ্যে আগলে ধরল। বলল, রাবারের হাতে কাজ হবে না, আমার স্নিগ্ধময়ীর হাতটাই লাগবে আমার। সাবিহা দ্বিতীয় কিছু বলল না। রাগীবের মুখে স্নিগ্ধময়ী নামটি শুনে তার অন্তঃস্থল মুগ্ধতায় ছেয়ে উঠল। সমস্ত শরীর বেয়ে উষ্ণ প্রেমের ছোঁয়া বয়ে গেল। এভাবেই নির্বিঘ্নে কেটে গেল তাদের ভালোবাসায় মোড়ানো মুহূর্তটি। দুজনে নীরবে হৃদয়ের অন্তঃস্থল দিয়ে সে মুহূর্তটি ভীষণ উপভোগ করল। সাবিহাকে ভার্সিটি হতে নিতে এসেছে রাগীব। ভার্সিটির মূল ফটকের সম্মুখে গাড়ির উপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। অপেক্ষা সাবিহার। আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সে সাবিহা ও সোফিয়াকে দেখতে পেল। দুজনে গল্প করতে করতে আসছে। আকস্মাৎ সাবিহার পিছনে অ্যাঞ্জোকে দেখতে পেল রাগীব। মুহূর্তেই সতর্ক চেতনায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে। তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করল সাবিহা ও অ্যাঞ্জোর পানে। এদিকে পিছন হতে হাঁটতে হাঁটতে পিছন হতে কারোর উপস্থিতি টের পেয়ে থমকে দাঁড়াল। চট করে পিছনে চাইল সে। অ্যাঞ্জোকে দেখে মুহূর্তেই তার চেহারার রূপরেখা বদলে গেল। হাসি হাসি মুখশ্রী মুহূর্তেই ক্রোধান্বিত হয়ে এলো। সে কঠিন স্বরে অ্যাঞ্জোকে বলল, তোমাকে সেদিন নিষেধ করা সত্ত্বেও তুমি আজও আমার পিছনে এসেছ। অ্যাঞ্জো একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, কি করব বলো সাবিহা? তুমি মানুষটাই এতটা লোভনীয় যে বারবার তোমার পিছনে ছুটে চলে আসি। ওই যে মধুর পিছনে যেভাবে মৌমাছি লাগে ঠিক সেভাবেই তোমার পিছনে লেগে আছি আমি। এতে অবশ্য আমার কোনো আফসোস নেই, কারণ তুমি এতটাই হট যে চাইলেও নিজেকে কন্ট্রোল করা যায় না। অ্যাঞ্জোর শেষোক্ত কথাটি শুনে সাবিহা ক্রোধের অনলে জ্বলে উঠল যেন। মুহূর্তেই সে অ্যাঞ্জোকে থাপড় মারতে উদ্যত হল। কিন্তু গোটা ভার্সিটির সামনে অযথা তামাশা করতে মোটেও ইচ্ছুক নয় সে। ফলে বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখল সে। এ পর্যায়ে সে রাগীবের সম্পর্কে অ্যাঞ্জোকে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই অ্যাঞ্জো সাবিহার ডান হাত জোরজবরদস্তি করে ধরে বলল, সবার সামনে এভাবে কথা বলতে ভালো লাগছে না, চলো একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। মুহূর্তেই সাবিহা নিজের হাত ছাড়িয়ে নিয়ে অ্যাঞ্জোকে থাপড় মারতে উদ্যত হল। কিন্তু চোখের পলকে অ্যাঞ্জো তাকে বাধা দিয়ে তার হাতটি পুনরায় ধরে বলল, এ হাতে থাপড় মানায় না সাবিহা। তুমি যেমন আগুন, তাতে তোমার এ থাপড়ে তো আমি জলে পুড়ে ছারখার হয়ে যাব। সাবিহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু অ্যাঞ্জোর সাথে পেরে উঠল না সে। উপরন্তু হাত ছাড়াতে না পেরে সে দাঁতে দাঁত চেপে বলল, আমি চাই তুমি জলে পুড়ে একেবারে ছাই হয়ে যাও। এরপর যদি আমার পিছু ছাড়ো তো। আমার থেকে পিছু ছাড়ানো এত সহজ নয় সাবিহা। বরং যতই তুমি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে ততই আমি তোমাকে নিজের কাছে টেনে নিব। ইটস ইম্পসিবল অ্যাঞ্জো, কারণ আমি অলরেডি ম্যারিড। আমার হাজবেন্ড আমার জন্য বাইরে অপেক্ষা করছে। সাবিহার এ কথায় অ্যাঞ্জোর চাহনি মুহূর্তেই বদলে গেল। সে চট করে সাবিহার হাত ছেড়ে দাঁড়াল। কিক্ষণ সাবিহার দিকে চেয়ে থেকে পুনরায় নিজের পূর্বের রূপে অবতীর্ণ হয়ে বলল, তো হাজবেন্ড থাকলে বুঝি সময় কাটানো যায় না? অবশ্যই কাটানো যায় সাবিহা, আর তুমি আমার সাথে সময়ও কাটাবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। সাবিহা কোনো জবাব দিল না, বরং অ্যাঞ্জোর দিকে ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সে অপর দিকে পা বাড়াল। তার সাথে হাঁটা শুরু করল সোফিয়াও। সোফিয়া তাকে জিজ্ঞেস করল, তুমি কি রাগীবকে অ্যাঞ্জোর ব্যাপারে বলবে সাবিহা? হ্যাঁ, কারণ আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। এই বলে ভার্সিটির মূল ফটকের দিকে দৃষ্টি পড়তেই সে রাগীবকে দেখতে পেল। রাগীব তাকে দেখে মৃদু হাসতেই সেও রাগীবকে মৃদু হাসি উপহার দিল। অতঃপর সে রাগীবের নিকটে পৌঁছাতেই রাগীবকে জিজ্ঞেস করল, কখন এসেছ? রাগীব তৎক্ষণাৎ জবাব দিল না। পূর্বোক্ত স্থানে দাঁড়িয়ে থাকা অ্যাঞ্জোর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেশিক্ষণ না। ওহ, আচ্ছা চলো যাওয়া যাক। সোফিয়াকে ওর বাড়িতে ড্রপ করে দিব আমরা। ওকে। রাগীব এখনো কঠিন দৃষ্টিতে অ্যাঞ্জোর দিকে চেয়ে আছে। সে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে অ্যাঞ্জোকে। এদিকে রাগীবের পাশে সাবিহাকে দেখে অ্যাঞ্জোর বুঝতে বাকি রইল না এটিই সাবিহার হাজবেন্ড। সে রাগীবের এই দৃষ্টিতে খানিক শিউরে উঠল। অতঃপর শুকনো একটি ঢোক গিলে কালবিলম্ব বাদে পিছনে ফিরে হাঁটা শুরু করল সে। রাগীবের নিকট হতে কোনো জবাব না পেয়ে সাবিহা পুনরায় একই প্রশ্ন জিজ্ঞেস করল। এ পর্যায়ে রাগীব বলল, ওকে। আচ্ছা, ওই ছেলেটাকে যে তোমার হাত ধরেছিল? সাবিহা এক পলক সোফিয়ার দিকে চাইল। সোফিয়া তাকে অ্যাঞ্জোর ব্যাপারে বলতে আশ্বস্ত করলে সে বলল,
ওটা অ্যাঞ্জো। বাড়িতে পৌঁছে তোমাকে ওর ব্যাপারে বলবো। রাগিব দ্বিতীয় কথা না বলে গাড়িতে উঠে বসল। তার পাশে ফ্রন্ট সিটে বসল সাবিহা ও ব্যাক সিটে বসল সোফিয়া। দুজনে বসে পড়লে রাগিব গাড়ির জানালার কাঁচ ভেদ করে দূর হতে অ্যাঞ্জোকে এক নজর দেখে নিল। অতঃপর নিজের মাঝেই আওড়াল সে, মিস্টার অ্যাঞ্জো, আপনি আপনার সীমা অতিক্রম করেছেন। এখন আপনার জন্য একটু খাতিরযত্নে ব্যবস্থা না করলেই নয়। এই বলে সে গাড়ি স্টার্ট দিল। বদ্ধ ঘরে দু হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ক্ষুদ্র ড্রাগ ডিলার সার্জো। একটি বাধা বদ্ধ করে এহেন অবস্থায় নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করছে সে। সে জানে না কে বা কারা কি উদ্দেশ্যে তাকে এখানে ধরে এনেছে। সে নিজের হাত ও পায়ের বাঁধন খোলার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, কিন্তু শত চেষ্টাতেও দৃঢ় এই বাঁধন হতে মুক্ত হতে পারল না সে। তার আশেপাশে শুটবুট পরিহিত বেশ কজন মানুষ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদেই সে শুনতে পেল গাড়ি থামানোর শব্দ, কারোর পায়ে হাঁটা জুতোর শব্দ। এই নিয়ে তার মস্তিষ্কে উকি দিল বেশ কটি প্রশ্ন। তার এই প্রশ্নের জবাব দিতেই যেন সে স্থানে রাগিবের আগমন ঘটল। কালো শার্ট কোট প্যান্ট পরিহিত রাগিবের দেহভঙ্গিমা ও আচরণ দেখে সার্জোর বুঝতে বাকি রইল না যে সে কোনো সাধারণ মানুষের কবলে পড়েনি। সার্জোর সামনে একটি চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ল রাগিব, হাতের পিস্তলের ট্রিগার পয়েন্ট ধরে ঘুরাতে ঘুরাতে কোনরূপ ভূমিকা ছাড়াই অতি শীতল কণ্ঠে বলল, মিস্টার সার্জো, নিজের প্রাণ ভিক্ষা চাইলে মিস্টার আফসার সাহেবের বিপক্ষে গিয়ে আমাদের জন্য কাজ করতে হবে তোমাকে। সার্জো রাগিবের এই শীতল কণ্ঠে নড়েচড়ে বসল। আমতা আমতা করে বলল, কি কাজ? রাগিব তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লোককে দেখিয়ে বলল, ও তোমার কাজ বুঝিয়ে দিবে তোমাকে। শর্তে বলে রাখি, একটা পার্টিতে গিয়ে তোমাকে কিছু কাজ করতে হবে। সার্জো ভয়ার্ত চাহনিতে রাগিবের পানে চাইল। অনেকটা সাহস জুগিয়ে দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করল, যদি তোমাদের বলে দেওয়া কাজ না করি তবে? এতে আমার ফায়দাটা কি? সার্জোর এহেন কথায় রাগিব মুখ ফিরিয়ে হাসল। অতঃপর আকস্মাৎ সার্জোর মাথায় পিস্তল ঠেকিয়ে ক্রূর হাসি দিয়ে বলল, এ পিস্তল চালাতে আমি 1 মিনিটও সময় নিব না সার্জো। নাও ডিসিশন ইজ ইউরস। আই হোপ তোমার দুটো প্রশ্নের জবাবই তুমি পেয়ে গিয়েছ। সার্জো দ্বিতীয় কোনো কথা বলার সাহস করল না। শুকনো একটি ঢোক গিলে বলল, আচ্ছা, তোমরা যা বলবে তাই করব আমি। সার্জোর কথা শুনে রাগিব স্মিতহাস্যে পিস্তল সরিয়ে নিজের পকেটে পুরে দিল। অতঃপর উঠতে নিলেই তার এক সাহচর্য পিছন হতে ফিসফিস করে তাকে বলল, স্যার, আপনার সাথে মিস্টার ডেভিড দেখা করতে চেয়েছেন। আজ রাতে যদি আপনার সময় হয় তবে। রাগিবের চাহনি খানিক চিন্তিত দেখালো। ঠোঁট কামড়ে কয়েক মুহূর্ত কিছু ভাবল সে। অতঃপর বলল, ওকে, আজ রাতেই দেখা করব উনার সাথে। আই থিঙ্ক আমি উনার দেখা করার কারণটা জানি। যাই হোক, তুমি মিস্টার ডেভিডকে জানিয়ে দিও যে আমিও উনার সাথে দেখা করে কিছু ব্যাপারে ডিসকাস করতে চাই। রাগিবের সম্মতি পেয়ে তার সাহচর্য চলে গেল। আর রাগিব খানিকক্ষণ সেখানেই বসে রইল। ঘুমন্ত ভেনিস শহর ঠিক পুরোপুরি ঘুমন্ত নয়। নিস্তব্ধ পুরী বলে পরিচিত গ্যাংস্টারদের বিশেষ সাক্ষাৎকারের স্থান এখনও জাগ্রত। যেন সেখানে এখনও রজনীর ছোঁয়া লাগেনি, বাড়েনি রজনীর খানিক গভীরতাও। ভেনিস শহরকে গোড়া হতে নিয়ন্ত্রণকরণকারী মিস্টার ডেভিড দলবল নিয়ে নিজেদের পরিচিত আড্ডামহলে বসে আছেন। তার সামনে বসে আছে রাগিব। মুখোমুখি দু গ্যাংস্টার নিশ্চুপ বসে আছে। মিস্টার ডেভিডের কাটা ঠোঁটের কোনায় স্থান পেয়েছে আতিথেয়তাপূর্ণ হাসি। রাগিবের সাথে দ্বিতীয়বারের সাক্ষাৎকারে তিনি ভীষণ খুশি হয়েছেন, খুশি হয়েছে স্বয়ং রাগিবও। মুখোমুখি দু সোফার মধ্যখানে কাচের তৈরি গোল টেবিল হতে দুটো ড্রিঙ্কসের গ্লাস তুলে নিল দুজনে। মিস্টার ডেভিড ড্রিঙ্কসে এক চুমুক দিয়ে ভদ্রতাসূচক হাসি দিয়ে বললেন, দ্বিতীয়বার তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো মিস্টার রাগিব শাহরিয়ার। রাগিব মৃদু হেসে বলল, তোমার সাথেও দেখা করে খুব ভালো লাগলো মিস্টার ডেভিড। আই গেস আমি জানি তুমি আমাকে কেন ডেকেছ। রাগিবের শেষোক্ত কথাটি শুনে মিস্টার ডেভিড সশব্দে হেসে উঠলেন। কাটাছেঁড়াপূর্ণ মুখশ্রীতে সে হাসি ভয়ানক দেখালো। এ হাসি দেখে সাধারণ মানুষও নিশ্চিত হবে উনিই ভেনিসের বিখ্যাত গ্যাংস্টার মিস্টার ডেভিড লুসেন্ট, যার ভয় সবসময় তটস্থ থাকে এখানকার স্থানীয় পুলিশ সদস্যগণ, যার নাম ভেনিসের ছিচকে চোরগুলোর মুখে মুখেও প্রচলিত। মিস্টার ডেভিস ড্রিঙ্কসের গ্লাসসহ সম্মুখের দিকে এগিয়ে এলেন। গ্লাসটি টেবিলের উপর রেখে পরনের কোটটি খানিক ঠিকঠাক করে বলল, দেখো রাগিব, তুমি যেমন সিসিলি শহরকে নিয়ন্ত্রণ করো তেমনি আমিও ভেনিস শহরকে নিয়ন্ত্রণ করি। সে হিসেবে এ শহরের সব শান্তি রক্ষার দায়িত্ব আমার, রাইট? রাগিব গ্লাসে আরেকটি চুমুক দিয়ে বলল, রাইট মিস্টার ডেভিড। সেহেতু আমার শহরে এসে তুমি যে এই খানিক সময়ের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটা নিশ্চয়ই আমার ভালো লাগার কথা নয়? রাগিব মুখ ফিরিয়ে মৃদু হাসল। বলল, তোমার যে এটা ভালো লাগেনি তা জানি মিস্টার ডেভিড। তবে আমার কাজ শেষ হলেই আমি চলে যাব এখান থেকে। কি কাজ? কি উদ্দেশ্যে এসেছো তুমি?
ড্রাগসমাগল আর মিস্টার আফসার সাহেবের সম্পর্কে নিশ্চয়ই জানা আছে তোমার? হ্যাঁ, জানা আছে। উনার সাথেই কিছু পার্সোনাল ডিল করা বাকি আছে আমার। এদিকে কাজ শেষ হলেই আমি সিসিলিতে ব্যাক করব। আই হোপ আমার প্রাইভেসিকে সম্মান দিয়ে এই পার্সোনাল ডিলের বিষয়ে কিছু জিজ্ঞেস করবে না আমায়। মিস্টার ডেভিড রাগিবের ডিলের সম্পর্কে কিছু জানতে চেয়েছিল, কিন্তু রাগিবের শেষোক্ত কথায় দমে গেলেন তিনি। কিক্ষণ বিনা বাক্যে রাগিবের পানে চেয়ে রইলেন তিনি। অতঃপর টেবিলে থাকা বোতল হতে রাগিবের গ্লাসে একটু ড্রিঙ্ক ঢেলে দিলেন তিনি। নিজের গ্লাসেও ড্রিঙ্ক ঢেলে রাগিবের সাথে চিয়ার্স করে সে ড্রিঙ্কস করলেন। শেষ রাতে চুপিসারে বাড়ি ফিরল রাগিব। বাড়ির 3 সদস্য তখন ঘুমে বিভোর। নিজেদের রুমে পা টিপে টিপে প্রবেশ করল রাগিব। নিঃশব্দে পরনের পোশাক বদলে সাবিহার পাশে এসে শুয়ে পড়ল সে। সাবিহার কোমরে আলতো হাত রাখতেই তন্দ্রাগত কণ্ঠে সাবিহা জিজ্ঞেস করে বসল, কোথায় গিয়েছিলে তুমি? সাবিহার এহেন প্রশ্নে হকচকাল রাগিব। নিঃশব্দে শুকনো একটা ঢোক গিলে তৎক্ষণাৎ বলল, গেস্ট হাউজে গিয়েছিলাম একটু কাজে। তুমি টের পেলে কখন? সাবিহা জবাব দিল না। পুনরায় ঘুমের দেশে পাড়ি জমালো সে। হাফ ছেড়ে বাঁচল রাগিব। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সেও ঘুমিয়ে পড়ল। আফসার সাহেব ও সামাদ সকাল 11টার দিকে ভেনিস ফিরেছেন। এয়ারপোর্ট হতে সোজা বাড়িতে চলে এলেন তারা। তাদের এ আকস্মাৎ আগমনে সাবিহা ও সাবিত ভীষণ খুশি হল। কিন্তু সালমা বেগমের স্বস্তি শান্তি সব জানালা দিয়ে পালালো। যে বিষাক্ত সত্যের কথা কিছুটা ভুলে তিনি চিন্তাহীন সময় কাটাতে চেয়েছিলেন তা যেন আফসার সাহেব ইচ্ছাপূর্বক হতে দিলেন না। বিঘ্ন ঘটালেন সালমা বেগমের জীবনে। আফসার সাহেব রুমে প্রবেশ করতেই সালমা বেগম তাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে রুম হতে বেরিয়ে গেলেন। সালমা বেগমের হেন উপেক্ষাপূর্ণ আচরণে খানিক অবাক হলেন আফসার সাহেব। তবে রোজকার ন্যায় সালমা বেগমের আচার আচরণ মনাবস্থা অগ্রাহ্য করলেন তিনি। পরনের পোশাক বদলিয়ে ওয়াশরুমে চলে গেলেন তিনি। ওয়াশরুম হতে বেরুতেই সাবিহা ও সাবিত আফসার সাহেবের সাথে দেখা করতে এলেন। তিনি সাবিহা ও সাবিতের সাথে স্বাভাবিক হয়ে কথা বললেন। সাবিহার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করলেন যেন কিছুদিন পূর্বে রাগিবের সাথে বিয়ের ব্যাপারে কোনো ঝামেলাই হয়নি। বাবার এ আচরণে যারপরনাই খুশি হল সাবিহা। মন হতে সকল প্রকার বোঝা নেমে গেল তার। সে ধরেই নিল তার বাবা রাগিব ও তার বিয়ের বিষয়টি মেনে নিয়েছে। যদিও এই নিয়ে সে আগ বাড়িয়ে কথা বলল না। দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্ক্ষিত রাত, যে রাতের জন্য গত দুদিন যাবৎ নানা প্রকার জল্পনা কল্পনা সাজিয়েছে রাগিব। কারণ এ রাতেই সে আফসার সাহেব সম্পর্কে সাবিহাকে ছোট্ট একটি ইঙ্গিত দিতে চলেছে। সে জানে এতে সাবিহা কিছুটা হলেও ভেঙে পড়বে, তবে সে যে সাবিহাকে সামলে নিতে পারবে এতে শতভাগ নিশ্চিত সে। বার্থডে পার্টি উপলক্ষে মেরুন রঙের সাধারণ একটি গাউন পরেছে সাবিহা। মাথার চুলগুলো এলোমেলোভাবে খোপা করা। কানে অতি সাধারণ এক জোড়া দুল আর মুখে সাধারণ সাজ। এই সাধারণ সাজেই অসাধারণ দেখাচ্ছে সাবিহাকে। রাগিবের যেন নজরই হচ্ছে না তার স্নিগ্ধময়ীরে অসাধারণ ও অপরূপ রূপ হতে। সে অপলক চেয়ে আছে সাবিহার পানে। তার এ চাহনি দেখে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হয়ে এলো সাবিহার। সে ড্রেসিং টেবিলের চেয়ার ছেড়ে উঠে রাগিবের সম্মুখে দাঁড়ালো। লজ্জায় রাগিবের দু চোখ নিজ হাতে বন্ধ করে লাজুক হাসি দিয়ে বলল, অতিরিক্ত নজর দিয়ে ফেলেছ আমাকে। এবার একটু চোখ দুটো বন্ধ থাক। রিল্যাক্স করুক তোমার চোখ দুটো। রাগিব মুচকি হেসে চোখের উপর হতে সাবিহার হাতজোড়া সরিয়ে দিল। অতঃপর সাবিহার হাতজোড়া নিয়ে সাবিহার কোমরের পিছনে ধরে লঘু কণ্ঠে বলল, তোমাকে যতই দেখি ততই কন্ট্রোললেস হয়ে পড়ি আমি। এখন তো মন চাচ্ছে তোমাকে একটা বাক্সে বন্দি করে রাখতে, যেন আমার এ স্নিগ্ধময়ীর এই রূপ কেউ না দেখে। লজ্জায় সাবিহার ফর্সা গাল রক্তিমাভাব ধারণ করল। রাগিবের চোখে চোখে রেখে লাজুক হাসি দিয়ে বলল, এমনটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য মিস্টার রাগিব শাহরিয়ার। আপনি কি জানেন আজ আপনাকে এই কালো সুটবুটে দেখে কত মেয়ে ঘায়েল হবে? রাগিব ঠোঁট বাঁকিয়ে হাসল। সাবিহার হাত ধরে নিজের কাছে টেনে এনে বলল, যে মেয়েটার ঘায়েল হওয়ার কথা সে কি ঘায়েল হয়েছে? যদি বলি না, তাহলে তাকে ঘায়েল করার জন্য অন্য পথ অবলম্বন করতে হবে। কি পথ? সাবিহার প্রশ্নের জবাব দিল না রাগিব। উপরন্তু সাবিহার মুখের দিকে ধীর গতিতে এগিয়ে গেল সে। তার এ অগ্রসর ক্রিয়ায় সাবিহার বুঝতে বাকি রইল না রাগিব কি করতে চাইছে। এ বুঝা মাত্র সে তৎক্ষণাৎ রাগিবের হাত হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক কদম পিছিয়ে এলো। বলল, মিস্টার রাগিব শাহরিয়ার, একটু লিমিটের মধ্যে থাকতে শিখো। রাগিব বাঁকা হেসে সাবিহার দিকে খানিক এগিয়ে গিয়ে বলল, ওয়াইফের সাথে কিসের লিমিট হুম? ইস, আমরা এখন পার্টিতে যাব। এসব ঢং বাদ দিয়ে চলো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সে রাগিবের সম্মুখে দাঁড়িয়ে পড়ল। অতঃপর রাগিবের পরনের টাই পূর্বের তুলনায় একটু টাইট করে দিল সে। অতঃপর দুজনে পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিশাল হলরুমের ন্যায় বাংলোতে বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। সাবিহার যে ফ্রেন্ডের বার্থডে পার্টি, সে ফ্রেন্ড ধনী ঘরের একজন।
সে হিসেবে সামান্য এক বার্থডে পার্টির আয়োজনও বেশ জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে। কেক কাটা শেষে সকলে নিজেদের মতো পার্টি উপভোগ করছে। সাবিহা ও সোফিয়া একত্রে অরেঞ্জ জুস পান করছিল। হঠাৎ জর্জ সোফিয়াকে ডাকায় সোফিয়া চলে যায়। একা পড়ে যায় সাবিহা। এদিকে রাগিব সাবিহাকে জরুরি একটি কলের কথা বলে পার্টির শোরগোলপূর্ণ পরিবেশ হতে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। ফোনে এন্ড্রুর সাথে জরুরি কথায় ব্যস্ত সে। কিন্তু শত ব্যস্ততার মাঝেও তার দৃষ্টিজোড়া সাবিহাতে নিবন্ধ। এদিকে সাবিহাকে একা পেয়ে পৈশাচিক এক হাসি দিল অ্যাঞ্জো। পার্টির শুরু হতেই সাবিহাকে রাগিবের সাথে দেখে ভেতরে ভেতরে জ্বলছিল সে। অপেক্ষা ছিল শুধু সাবিহাকে একা পাওয়ার। এরই সুযোগে নিজের কার্য হাসিলের জন্য ওত পেতে থাকা অ্যাঞ্জো এগিয়ে গেল সাবিহার দিকে। অ্যাঞ্জোকে এগিয়ে আসতে দেখে দৃষ্টি কঠোর করো সাবিহা। সতর্ক হলো রাগিব। সে তৎক্ষণাৎ এন্ড্রুর কল কেটে দিল। এগিয়ে গেল সাবিহা ও অ্যাঞ্জোর দিকে। ততক্ষণে অ্যাঞ্জো সাবিহার বাহুতে হাত ঘষে বলল, আজকে পুরোই আগুন লাগছে তোমাকে সাবিহা। আমি কিন্তু কন্ট্রোললেস হয়ে পড়ছি। অ্যাঞ্জোর এ বাজে কথার ধরনে সাবিহা প্রচণ্ড ক্রোধিত হল। এক ঝটকায় অ্যাঞ্জোর হাত সরিয়ে দিতেই অ্যাঞ্জো পুনরায় তার বাহুতে হাত দিতে চায়। কিন্তু এ পর্যায়ে আকস্মাৎ সে স্থানে রাগিবের আগমন ঘটল। সে বিনা বাক্যে খট করে অ্যাঞ্জোর হাত চেপে ধরল। স্বাভাবিকের তুলনায় বেশ জোরে অ্যাঞ্জোর হাতে চাপ দিয়ে স্মিতহাস্যে হিনহিনে স্বরে বলল, মিস্টার অ্যাঞ্জো তুমি হয়তো তোমার লিমিট ভুলে যাচ্ছ। সাবিহার গায়ে এই ব্যাড টাচের ফলাফল কিন্তু মোটেও ভালো হবে না মিস্টার অ্যাঞ্জো। এই বলে সে অ্যাঞ্জোর হাত ছেড়ে দিল। এতক্ষণ ব্যথায় জর্জরিত হাতটা রাগিবের হাত হতে ছাড়িয়ে নেওয়ার তীব্র চেষ্টা চালাচ্ছিল অ্যাঞ্জো। কিন্তু রাগিবের দৃঢ় মুঠো বন্ধনে সে কিছুতেই নিজের হাত ছাড়াতে পারল না। অবশেষে রাগিব তার হাত ছাড়তেই সে সেই স্থান দ্রুত ত্যাগ করল। অ্যাঞ্জো চলে যেতেই সাবিহা অসহায় দৃষ্টিতে রাগিবের পানে চাইল। তার এই দৃষ্টিতে রাগিব তার মনের কথা যেন চট করে পড়ে ফেলল। তাকে আশ্বস্ত করে বলল, ডোন্ট ওয়ারি সাবিহা, এরপর থেকে অ্যাঞ্জো তোমার ধারের কাছেও ঘেঁষবে না। রাগিবের এ দু লাইনের আশ্বস্তমূলক বাক্যে সাবিহা স্বস্তির হাসি হাসল। পরিপূর্ণ চাহনিতে কিৎক্ষণ রাগিবের পানে চেয়ে রইল সে। হঠাৎ অদূর হতে হট্টগোলের শব্দে চমকে উঠল সাবিহা। ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরতেই দেখল একটি লোককে কয়েকজন মিলে ধরে আছে। আর তাদের চারপাশে ছোটখাটো একটি ভিড় জমায়েত হয়েছে। এই হট্টগোলের কেন্দ্রবিন্দু যে লোকটি সে আর কেউ নয় বরং সার্জো। আর তাকে মিছে মিছে মারার অভিনয় করা গার্ডের পোশাকে সজ্জিত থাকা লোকগুলো রাগিবের কতিপয় সাহচর্য। সাবিহা দূর হতে দেখল একজন সার্জোর মুখে দু চারটা ঘুষি মেরে চলছে। এ হট্টগোলপূর্ণ পরিবেশ দেখে সাবিহা দ্রুত এগিয়ে গেল। তার পিছু পিছু এগিয়ে গেল রাগিবও। সাবিহার পিছন হতে রাগিব সেই লোকগুলোকে চোখের ইশারায় কিছু একটা বলল। অতঃপর রাগিবের ইশারায় সাবিহা নিকটে আসতেই লোকগুলো সার্জোকে আরও কয়েকটি ঘুষি মেরে বলল, বার্থডে পার্টিতে ড্রাগ সাপ্লাই করতে এসেছিস কেন? সার্জো কোনো জবাব দিল না। রাগিবের অর্পিত কাজ অনুসারে এই মুহূর্তে সে নিশ্চুপ রইল। এদিকে লোকগুলোর মুখে ড্রাগ শব্দটি শুনতাই চমকে উঠল সাবিহা। সে বিস্মিত কণ্ঠে বলল, ড্রাগ পার্টিতে ড্রাগ সাপ্লাই করতে এসেছে লোকটি? রাগিবের সাহচর্যের মধ্যে একজন বলল, হ্যাঁ ম্যাম, লোকটা কয়েকজনকে ড্রাগ সাপ্লাই করছিল। এই বলে সে সার্জোর গালে আরেকটি ঘুষি মেরে বলল, তুই নিজে থেকে এসেছিস নাকি তোকে কেউ পাঠিয়েছে এখানে? সার্জো এ পর্যায়ে জবাব দিল, একজন পাঠিয়েছে আমাকে। কে পাঠিয়েছে? নাম বল তার। নিশ্চয়ই সে তোদের লিডার। সার্জো ভান করে প্রথমবারে জবাব দিল না। রাগিবের সাহচর্য আরেকবার সার্জোর গালে ঘুষি মারল। এদিকে রাগিব সাবিহার পিছন হতে নীরব দর্শকের ন্যায় নিজেরই সাজানো নাটক দেখতে লাগল। নাটকের যতই অগ্রগতি হচ্ছে ততই সে যেন অধৈর্য হয়ে পড়ছে। এক পর্যায়ে তার এই অধৈর্যপূর্ণ সময়ের সমাপ্তি ঘটালো সার্জো। একটি ঘুষি খাওয়ার পর সার্জো মুখ খুলল। বলল, আমাকে ড্রাগ স্মাগল আর মিস্টার আফসার সাহেব পাঠিয়েছে। উনিই আমাদের লিডার। সার্জোর মুখে অনাকাঙ্ক্ষিতভাবে নিজের বাবার নাম শুনে থমকে গেল সাবিহা। কয়েক কদম পিছিয়ে এলো সে। নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারল না এটি। আফসার সাহেবের নাম বলার পর সার্জো নিশ্চুপ রইল। নত মস্তকে বসে রইল সে। রাগিবের পরিকল্পনা অনুযায়ী সাবিহাকে তার বাবার নাম বলার কিছুক্ষণ পর তার সাহচর্যরা সার্জোর হাতের বাঁধন শিথিল করে দিবে। সেই সুযোগে সার্জো পালিয়ে যাবে, যেন সাবিহা দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ পায়। পরিকল্পনা অনুযায়ী রাগিব তার সাহচর্যদের ইশারা করল। তার সাহচর্যরা তাদের উপর অর্পিত কাজ করল। সার্জো সুযোগ বুঝে পালাতে চেষ্টা করল। কিন্তু এর পূর্বেই ঘটে গেল অপরিকল্পনীয় একটি ঘটনা। পার্টিতে আগত লোকমুখের চাপা গুঞ্জন, সাবিহার অবিশ্বাস সব মিলিয়ে সাবিহা দিশেহারা হয়ে পড়ল, ক্রোধান্বিত হল। নিজের বাবার নামে এই অপবাদ সে সহ্য করতে না পেরে হাতের গ্লাসটি মেঝেতে ছুঁড়ে সে সার্জোর দিকে এগিয়ে গেল। সার্জো পালিয়ে যাওয়ার পূর্বেই সে হাঁটু দিয়ে আধবসা সার্জোর মুখ বরাবর এক লাথি মারল।
ফলে ভারসাম্য হারিয়ে সার্জো মাটিতে পড়ে যেতে নিল। কিন্তু এর পূর্বেই সাবিহা এগিয়ে সার্জোর পরনের শার্টের কলার চেপে ধরল। এবার সার্জোর গালে এক থাপড় বসিয়ে ক্রোধিত স্বরে বলল, হাউ ডেয়ার ইউ রাশকেল, আমার বাবার নামে এমন মিথ্যে কথা বলার সাহস পেলে কোথা থেকে? সাবিহার আকস্মিক আক্রমণে সার্জো রাগীব ও তার সাহচর্যরা থতমত খেয়ে গেল। কারণ তাদের পরিকল্পনায় এমন কিছুই ছিল না, ফলে সার্জো সাবিহার এ হামলায় যেন আকাশ হতে পড়ল। তৎক্ষণাৎ সাবিহার প্রশ্নের জবাব না দিয়ে সে সাবিহাকে ছাপিয়ে খানিক ক্রোধিত মিশ্রিত চাহনিতে রাগীবের দিকে চাইল। রাগীব সাবিহার এ আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না। ফলে সার্জোর এমন চাহনিতে সে নিজের মুখ লুকিয়ে কিছুটা পিছিয়ে এলো। সার্জোর নিকট হতে কোনো জবাব না পেয়ে সাবিহা পুনরায় তাকে মারল। এ পর্যায়ে সার্জো এক প্রকার বাধ্য হয়েই নিজের পকেট হতে ফোন বের করে তাতে নিজের এবং আফসার সাহেবের কয়েকটি ছবি দেখালো। সাথে ড্রাগোসহ আফসার সাহেবের আমোদপ্রমোদে সময় কাটানো কয়েকটি মুহূর্তের ছবিও দেখালো এবং বলল, এ ছবিগুলো দেখার পর নিশ্চয়ই তুমি আমার কথায় সন্দেহ করবে না। তোমার বাবা যদি ড্রাগস স্মাগল আর না হতো তবে আমার সাথে ছবি তুলত না নিশ্চয়ই? সার্জোর ফোনে ছবিগুলো দেখার পর সাবিহা পুরোপুরি নিশ্চিত হল। এবার সন্দেহের আর কোনো অবকাশ রইল না। সে নিজের স্থানেই থমথমে মুখে ঠায় দাঁড়িয়ে রইল। এরই সুযোগে সার্জো পালিয়ে গেল। পার্টিতে উপস্থিত লোকেরা তাকে পালিয়ে যেতে দেখে হৈহট্টগোল মাতিয়ে দিল। রাগীব তা দেখে তার সাহচর্যদের ইশারা করতেই তারা সার্জোর পিছু ধরল। সাবিহা নির্বাক দাঁড়িয়ে আছে। আফসার সাহেবের এই গুপ্ত ব্যবসা সম্পর্কে জেনে সে নিস্তেজ হয়ে পড়ল। এ মুহূর্তে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা নিয়েও সে যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়ল। কারণ অন্যান্য মেয়েদের মতো তার কাছেও তার বাবা একজন পারফেক্ট ড্যাডের প্রতিমূর্তি ছিল। কিংবা আচমকা আগত এক ঝড়ে ক্ষুদ্র দুটি শব্দ তার কল্পিত সে প্রতিমূর্তি হতে আফসার সাহেবকে হটিয়ে দিতে বাধ্য হল। সাবিহাকে এরূপ দাঁড়িয়ে থাকতে দেখে রাগীব ধীর পায়ে তার নিকট এগিয়ে গেল। সাবিহার দু বাহুতে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, সাবিহা, এখানে থাকা আর ঠিক হবে না, বাড়িতে চলো। সাবিহা কোনরূপ জবাব দিল না। নির্বাক চিত্তে রাগীবের সাথে হেঁটে পার্টি হতে বেরিয়ে এলো। রাগীব পার্কিং লট হতে গাড়ি বের করে সাবিহাকে গাড়িতে বসিয়ে দিল। তবে নিজে বসার পূর্বে একজনকে মেসেজ দিয়ে বলল অ্যাঞ্জোকে যেভাবেই হোক তাদের নির্ধারিত স্থানে খুব শীঘ্রই যেন নিয়ে আসে। এ মেসেজ দিয়ে সে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। কাল বিলম্ব বাদে নিশ্চুপ রয় গাড়ি স্টার্ট দিল। সাবিত নিজের রুমে বসে পড়াশোনা করছে। সামাদ ও আফসার সাহেব অফিসে গিয়েছেন। দীর্ঘ যাত্রার ক্লান্তি কাটিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে তারা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এ মুহূর্তে সালমা বেগম রিডিং রুমে বসে আছেন। তার মস্তিষ্কে আনাগোনা করছে অভাবনীয় এক কার্য পরিকল্পনা, যার পরিণাম হবে ভয়াবহ, এবং এ সম্পর্কে সালমা বেগম ভালোভাবেই অবগত রয়েছেন। সালমা বেগম রিডিং রুমের অভ্যন্তরে আফসার সাহেবের ছোট রুমে গেলেন। ট্যুর হতে ফেরার পর আফসার সাহেব এখনও এই রুমে প্রবেশ করেননি। যদি উনি এরূপ কিছু করতেন তবে নিশ্চিত জেনে যেতেন এ বাড়ির সদস্যরা তার আড়ালে লুকিয়ে রাখা সত্য সম্পর্কে অবগত হয়েছে। তবে এমন কিছু না হওয়ায় উত্তম একটি সুযোগ পেলেন সালমা বেগম। তিনি গতকাল রাতে এই রুমে অবস্থিত টেবিলের ড্রয়ারে বেশ কিছু ড্রাগের প্যাকেট দেখেছিলেন। অতঃপর সময় নিয়ে নিজের মাঝে যথেষ্ট সাহস সঞ্চারিত করে তিনি সেই অকল্পনীয় পরিকল্পনা সাজিয়েছেন। তার পরিকল্পনা অনুযায়ী আফসার সাহেবের নাকে দম করে দেওয়ার জন্য হলেও তিনি এ অতি মূল্যবান ড্রাগসগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিবেন। তিনি জানেন এতে করে তিরিক্ষি মেজাজের মানুষটি তার জীবন অতিষ্ঠ করে দিবেন। কিন্তু এতেও যেন কোথাও না কোথাও এক আত্মিক শান্তি লুকিয়ে থাকবে। সালমা বেগম রুমে পৌঁছে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর ড্রয়ার হতে ড্রাগসের প্যাকেটগুলো বের করে তা ছিঁড়ে ফেললেন এবং পুরো রুমের মেঝেতে ছড়িয়ে দিলেন। এ কার্য সাধনের পর তিনি এতে যে পৈশাচিক আনন্দ খুঁজে পেলেন তা ভেবে উঠতেই তিনি কিঞ্চিৎ বিস্মিত হলেন। নিজের এ পরিবর্তনটা ঢের উপলব্ধি করতে পারলেন তিনি। সালমা বেগম জানেন তার মাঝে এ পরিবর্তন অযথাই হয়নি। যদিও এ পরিবর্তনে যৎসামান্য সময়ের প্রয়োজন হয়েছে। জীবনের সবচেয়ে বড় আঘাতটা পেয়ে তিনি নিজের অজান্তেই পরিবর্তন হয়েছেন। হয়তো এ পরিবর্তনে কোথাও না কোথাও প্রতিশোধের ছিটেফোঁটা ছিল। মানুষ ততক্ষণই নরম থাকে যতক্ষণ তার চারপাশের পরিস্থিতি ও মানুষ স্বাভাবিক থাকে। কিন্তু চারপাশের পরিবেশ ও মানুষগুলো যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন নিজের মাঝে পরিবর্তন আনতে হয়। না চাইতেও কঠোর হতে হয়। পাথরের ন্যায় দৃঢ় হতে হয়। সালমা বেগমের ক্ষেত্রেও ঠিক এমনটি হয়েছে। তিনি নিজের এ পরিবর্তনে কোনো আফসোস বোধ করছেন না। তিনি এও জানেন সাবিহাকে তার বাবার সম্পর্কে সবটা বলার পর তিনি সাবিহাকে সামলাতে পারবেন। দৃঢ়চিত্তের সাবিহাকে তিনি প্রস্তরের ন্যায় অতি দৃঢ় এবং দৃঢ় মানসিকতায় রূপান্তর করতে পারবেন। সালমা বেগম মেঝেতে একবার নজর বুলিয়ে নিলেন। আফসার সাহেবের সাধের ড্রাগ আজ ধুলোয় মিশে যাচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন অদূর ভবিষ্যতে আফসার সাহেব হারবেন। মুখ থুবড়ে হেরে যাবেন।
রাগিব ও সাবিহা বাড়ির প্রধান ফটকের সামনে গাড়ি নিয়ে বসে আছে। সাবিহা তখন হতেই ঝিম মেরে বসে আছে। তার মুখ হতে নিঃসৃত হচ্ছে নাটু শব্দটুকুও। রাগিব ক্ষণিকের জন্য সাবিহার পানে চেয়ে রইল। অতঃপর স্টিয়ারিং এর দিকে চেয়ে বলল, সাবিহা তুমি রুমে যাও, আমার জরুরি কিছু কাজ আছে, শেষ করেই দেখা করছি তোমার সাথে। সাবিহা কথা বলল না। নির্বাক ভঙ্গিতে সিটবেল্ট খুলে গাড়ি হতে বেরিয়ে পড়ল সে। ধীর পায়ে এগিয়ে গেল বাড়ির ভেতরে। সাবিহা চলে যেতেই রাগিব গাড়ি স্টার্ট দিয়ে সে স্থান ত্যাগ করল। সাবিহা বাড়িতে প্রবেশ মাত্র দীর্ঘশ্বাস ছাড়ল। কিক্ষণ প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে রইল সে। অতঃপর নিজের রুমে যাওয়ার বদলে সে সালমা বেগমের রুমে যাওয়ার সিদ্ধান্ত নিল। সালমা বেগমের রুমে কোনো প্রকার করাঘাত ব্যতীত ঢুকে পড়ল সে। আকস্মাৎ মেয়ের আগমনে খানিক চমকিত হলেন সালমা বেগম। হাতের চায়ের কাপ হতে দুফোঁটা চা তার পরনের জামায় লেগে গেল। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করলেন না তিনি। পার্টি হতে আগত সাবিহার শুষ্ক মুখখানা দেখে সালমা বেগম অনুমান করলেন রাগিব নিশ্চয়ই সাবিহাকে তার বাবার সম্পর্কে কিছু বলেছে। এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত হলেন যখন সাবিহা তার নিকটে এসে দুপা ভাঁজ করে বসে বলল, আম্মু, তুমি কি জানো বাবা একজন ড্রাগ স্মাগলার? সালমা বেগম অনবগত হওয়ার ভান ধরলেন না। শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ জানি। সাবিহা এবার কিক বিস্মিত হল। চমকিত কণ্ঠে বলল, তুমি আগে থেকেই জানতে আম্মু? আমাকে বলনি কেন? দুদিন হলো তোর বাবার সম্পর্কে সব কিছু জানতে পেরেছি। তোর বাবার চরিত্র কাজ সম্পর্কে সব সত্য জানতে পেরেছি। তোর বাবার চরিত্র যে কতটা নীচ তা ওই মৃত মেয়েগুলোর কাছ থেকে যদি শোনা যেত তবে বিশ্বাস করতি তুই। মায়ের এহেন কথায় সাবিহা বিবশ হয়ে পড়ল। হতবিহ্বল কণ্ঠে বলল, এসব কি বলছো আম্মু? মৃত মেয়ে মানে? আমাকে ভালোভাবে বলো আম্মু, তোমার কথা বুঝতে পারছি না। সালমা বেগম মেয়ের মায়াভরা মুখখানা দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নতমস্তকে কিক্ষণ বসে রইলেন তিনি। অতঃপর দুরু বুক নিয়ে অবসন্ন গলায় বললেন, তোর বাবা একজন রেপিস্ট ও পুতুল। মায়ের মুখ নিঃসৃত গভীর ও ঘৃণিত শব্দটি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সাবিহা। তার সমস্ত শরীর অবশ হয়ে এলো। চিন্তাশক্তি কিক্ষণের জন্য লোপ পেল। মস্তিষ্কে আনাগোনা করতে লাগলো এই একটি শব্দ, যা তীরের ন্যায় তার মস্তিষ্ক ও হৃদয় বিধিত হয়েছে। সালমা বেগম মেয়ের এই হতবিহ্বল ফুর্বল অবস্থা নিমিষের মাঝে পর্যবেক্ষণ করলেন। কাল বিলম্ব বাদে তিনি পুনরায় বললেন, তোর বাবা রাগিবের আপন ছোট বোন রামিসাকে ড্রাগ দিয়ে রেপ করেছে। এ ঘটনা শুধু রেপের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তোর বাবা রেপের পর রামিসার মার্ডারও করেছে। চলবে।